এভরিওয়ান, আপনাদের সবাইকে 10 মিনিটস করে অ্যাডমিশন লেকচার সিরিজে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা এতদিন পর্যন্ত 7টা লেকচার কমপ্লিট করেছি অর্গানিক নিয়ে। আমরা 8টা লেকচার কমপ্লিট করেছি অর্গানিক কেমিস্ট্রি। আমরা এখন 9 নম্বর লেকচারে আছি। আর আশা করি আপনারা এখন পর্যন্ত যতগুলো লেকচার দেখেছেন, আশা করি আপনারা ভালো মতো বুঝতে পেরেছেন। এবং আজকে এই 9 নম্বর লেকচারে এসে যে বিষয়টা একটু গুরুত্বপূর্ণ বোঝার জন্য, সেটা হচ্ছে আপনাদের এইখানে অনেক গুরুত্বপূর্ণ কিছু বিক্রিয়া আছে যেগুলো আপনারা অনেকে ওভারলুক করেন, সেটাও দেখানোর চেষ্টা করব। কিছু গুরুত্বপূর্ণ বিক্রিয়ার কনসেপ্ট বোঝানোর চেষ্টা করব এবং আশা করি আপনারা এই লেকচারটা ফলো করলে আপনাদের অনেকগুলো কনফিউশন যা আপনাদের এইচএসসি লেভেলে ছিল সেটা থেকে আপনারা মুক্ত হতে পারবেন। আমি আমার পরিচয় আবার দিচ্ছি। আমি রাফিউল হাসান। আমি পড়াশোনা করছি জেনেটিক ইঞ্জিনিয়ার অ্যান্ড বায়োটেকনোলজি ডিপার্টমেন্ট, ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এবং আমি 4th বর্ষে পড়াশোনা করছি। এবং আমি আপনাদেরকে পড়ানোর সুযোগ পেয়ে যেখানে সৌভাগ্যবান মনে করছি। আশা করি আপনারা আমার সাথেই থাকবেন এবং ধৈর্য সহকারে সব লেকচার দেখলে আশা করি আপনাদের সকল কনফিউশন দূর হয়ে যাবে। তো দেরি না করে টপিকে চলে যাই। আমরা আজকে জৈব অ্যাসিড নিয়ে কাজ করব। জৈব অ্যাসিডের প্রস্তুতি দেখব, জৈব অ্যাসিড জারণ বিজারণের মাধ্যমে পারস্পরিক রূপান্তর দেখব, কিছু বিশেষ পারস্পরিক রূপান্তর আমরা দেখব। এখানে বিশেষ পারস্পরিক রূপান্তরের পাশাপাশি আমরা যে বিষয় নিয়ে দেখব সেটা হচ্ছে কিছু বিক্রিয়া যেগুলো আমরা ইন্টারমিডিয়েট লেভেলে ওভাবে গুরুত্ব দিয়ে দেখি নাই, ওগুলো দেখব। তার পাশাপাশি ওগুলো হচ্ছে পারস্পরিক রূপান্তর দেখব। এরপর আমরা জৈব অ্যাসিডের বিভিন্ন জাতক নিয়ে কাজ করব, যেটা খুব খুব বেশি গুরুত্বপূর্ণ বিষয়। এটা হচ্ছে আমাদের এই লেকচারের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক, এবং এটা আমাদের অ্যাডমিশনের জন্য খুবই ফেভারিট একটা টপিক। ইটস ভেরি ভেরি অ্যাডমিশনের জন্য গুরুত্বপূর্ণ। তো এই বিষয়টা আপনারা যদি মাথায় রাখেন তাহলে আপনাদেরকে এই লেকচারটা ফলো করলে আপনার জন্য অনেক ভালো হবে। এবং তার জন্য আমি দেরি না করে শুরু করে ফেটে একদম টু দ্য পয়েন্টে চলে যাই যে মিথানল ও ইথানলিক অ্যাসিডের শিল্প উৎপাদন এবং এটার প্রস্তুতি কিভাবে করব তা আমরা দেখবো। মিথানলিক অ্যাসিডের শিল্প উৎপাদন কেমনে করব? আমরা এর আগেও বলেছি, আমরা আবারও বলছি, শিল্প উৎপাদন মানে ম্যাসিভ স্কেলে তৈরি করা, রাইট? শিল্প উৎপাদন মানে হচ্ছে আমার ম্যাসিভ স্কেলে কোনো কিছু বানানো, রাইট? তো কোনো কিছু যদি আমি ম্যাসিভ স্কেলে বানাতে চাই তাহলে আমার নিশ্চয়ই এমন ভাবে বানানো দরকার যেখান থেকে আমি অনেক বেশি আউটপুট পাবো। তো এখন ম্যাসিভ স্কেলে কিভাবে বানাতে পারি? ম্যাসিভ স্কেলে বানানোর উপায়টা হচ্ছে যে আমরা অতিরিক্ত চাপ দিব, অতিরিক্ত তাপমাত্রা দিব এবং অম্লীয়করণ বা অ্যাসিডিফিকেশন করার মাধ্যমে মিথানলিক অ্যাসিড পাবো। কার্বন মনোক্সাইড এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের অ্যাকুয়াস দ্রবণকে যদি অতিরিক্ত তাপমাত্রা এবং মোটামুটি ভালো একটা বায়ুচাপ দিই, যেটা 8 বায়ুচাপ, তখন আমি একটা লবণ পাবো, যে লবণটা হচ্ছে আমার মিথানলিক অ্যাসিডের লবণ। এবং সেটাকে আবার যদি সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করাই তখন আমার এটা তৈরি হয়ে যাবে। মানে আমার এই ক্ষেত্রে আমার এই অ্যাসিডটা তৈরি হয়ে যাবে। এবং এই অ্যাসিডটা তৈরি হওয়া যাওয়ার এটা হচ্ছে আমার কি? এটা হচ্ছে আমার ডিজায়ার্ড প্রোডাক্ট। কিন্তু আপনারা এখন বসে থেকে একটু চিন্তা করতে পারেন যে এই প্রোডাক্টটা আমরা কিভাবে পেতে পারি, বা এই প্রোডাক্টটা এইভাবে পেতে গেলে কি কোনো সমস্যা হতে পারে? হ্যাঁ, সমস্যা হতেই পারে। সমস্যাটা কোন জায়গায়? সমস্যাটা হচ্ছে আমি যদি ঠিকভাবে নিয়ন্ত্রণ না করি এই ধাপটা, তখন আমার H2SO4 কিন্তু খুব ভালো একটা নিরোধক, অত্যন্ত ভালো নিরোধক। এবং অত্যন্ত ভালো নিরোধকের ইংরেজি নাম হলো ডিহাইড্রেটিং এজেন্ট। ডিহাইড্রেটিং এজেন্ট মানে কি? যে ডিহাইড্রেট করে, মানে কোনো কিছু থেকে পানি বের করে দেয়। কোনো কিছু থেকে পানি বের করে দিলে সে বিক্রিয়াটা আবার যেখান থেকে শুরু করছে সেখানেই ফিরে যাবে। সো তার ফলে যেটা হবে যে আমি যেটা তৈরি করতে চাইছি সেটা পাবো না, উল্টা আগের অবস্থায় ফিরে যাব। তাই আমার এই বিক্রিয়াটা অনেক অনেক ভালো করে নিয়ন্ত্রণ করতে হবে। এবার আসি ইথানোয়িক অ্যাসিডের শিল্প উৎপাদন। এটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো গুরুত্বপূর্ণ কোন ক্ষেত্রে হয় সেটা করার জন্য হচ্ছে কাঠের টুকরা দিয়ে বিক্রিয়া। তো এখন ইথানোয়িক অ্যাসিডটা অনেক বেশি গুরুত্বপূর্ণ কেন? যে আমরা আপনাদের বাসার রান্নাঘরে যান বা রান্নাঘরে বা যেখানে গেলে আপনি ভিনেগার দেখতে পাবেন, রাইট? ভিনেগার মানে কি? ভিনেগার হচ্ছে 6% বা কিছু কিছু বইতে প্রায় বলা হয় 10%, কেউ কোনো বইতে বলে 6 to 10%। তো 6 to 10% ইথানোয়িক অ্যাসিডের দ্রবণকেই ভিনেগার বলা হয়। 4% উপরে থাকলেই, কম না থাকলেই তাকে ভিনেগার বলা হয়। 6% ইথানোয়িক অ্যাসিড কি মোটামুটি ভাবে ভিনেগার।
সো ভিনেগার আমাদের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, মানে অন্যতম গুরুত্বপূর্ণ একটি দ্রাবক। তা আপনাদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। তাই ইথানোয়িক অ্যাসিড আমাদেরকে অনেক আদিকাল থেকে মানে আসতেছে, তাই তার বানানোর প্রক্রিয়াটা একটু ভিন্ন। কিভাবে ভিন্ন? যে কাঠের টুকরো করে লৌহ নির্মিত বক যন্ত্রে বায়ুর উপস্থিতিতে বৃদ্ধাংশী বা অন্তর্ধূম পাতন। তো এই যে প্রক্রিয়াটা, এটা আমি এখানে ডিটেল গেলাম না, কারণ আপনাদের চ্যাপ্টার 5 এর যে লেকচার আছে, চ্যাপ্টার 5 এর লেকচারে ফার্স্ট পেপারে চ্যাপ্টার 5 এ ওইটা কিন্তু খুব সুন্দর করে দেওয়া আছে। আপনাদের কর্মমুখী রসায়ন চ্যাপ্টারে আপনারা এটা খুব ভালো করে ওখান থেকে আইডিয়া করতে পারবেন, ওই লেকচারটা যদি আপনারা দেখে থাকেন। সো উড গ্যাস, মিথেন, হাইড্রোজেন, কার্বন মনোক্সাইড প্রভৃতি গ্যাসের মিশ্রণ, আলকাতার মিশ্রণ বা জলীয় দ্রবণের মিশ্রণ এবং কাঠ, কয়লা, কঠিন অবশেষ। তো টোটালি আমার যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা যদি ইথানোয়িক অ্যাসিডটাও পাই, যেটা হয় সেটা হচ্ছে আমরা ওখান থেকে ওখানে যদি মানে আমরা যদি ওখান থেকে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড চালন করি, ওখান থেকে একটা জিনিস পাই, সেটা হচ্ছে জৈব অ্যাসিডের লবণ। জৈব অ্যাসিডের লবণ খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা হচ্ছে আমরা বিভিন্ন অ্যালডিহাইড বা কিটোন বানাতে কাজে লাগাই। অ্যালডিহাইড বা কিটোন বানাতে আমরা অ্যালডিহাইড প্লাস কিটোন সিনথেসিসে আমরা এটা কাজে লাগাই। যেহেতু অ্যালডিহাইড বা কিটোন বানাতে আমরা এটা অনেক বেশি কাজে লাগাই, তাই এটা আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। সো এখানে বিষয়টা হচ্ছে এটা এই দুইটা ধাপে কেন করা হয় ভাইয়া? এই ধাপেটা তৈরি হয়ে গেছে, তাহলে আমরা এটা কেন এটা করা দরকার? কারণ হচ্ছে আমার যখন মিক্সচারটা পাওয়া যায়, ওখানের মধ্যে অনেকগুলো ইথানোয়িক অ্যাসিড তো আছে, আবার কিছু কিছু আবার ইমপিউরিটি থাকে, যেগুলো হচ্ছে ওইটা আমার দরকার নাই, মানে ইথানোয়িক অ্যাসিড ছাড়া অন্য অনেক কিছু তৈরি হয়। তো আমি ওখানে মধ্যে চুন ঢেলে দিলে কেবল ইথানোয়িক অ্যাসিডটা আলাদা হবে। তো ওই ইমপিউরিটি থেকে মুক্ত করার জন্য আমরা আলাদা করে এই বিক্রিয়াটা আবার করতে হয়। তো এই বিষয়টা আপনাদের মাথায় রাখতে হবে। সো আমরা এখন চলে যাই অ্যাসিডের সক্রিয়তা ক্রমে। আশা করি এই বিষয়টা আপনারা খুব সহজে আত্মস্থ করতে পারবেন। তো চলে যাই আমরা অ্যাসিডের সক্রিয়তার ক্রম আলোচনায়। তো সরাসরি যেতে গেলে জিনিসটা একটু বেশি গুরুত্বপূর্ণ এই ক্ষেত্রে, এটা একটু কনফিউজিং। সেটা হচ্ছে আমাদের যে অ্যাসিডটা আছে, আমাদের ইথানোয়িক অ্যাসিডের যদি একটা হাইড্রোজেন ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত হয়, সেটা হচ্ছে সেটা এই অ্যাসিড। সেটা যদি দুইটা দ্বারা প্রতিস্থাপিত হয়, সেটা এটা। তিনটা দ্বারা হলে এটা। কথা হচ্ছে যত বেশি প্রতিস্থাপন তত বেশি সক্রিয়, মানে গ্রেটার দ্যান চিহ্ন তো এদিকে দেখতেছি, রাইট? সো এটা কেন, মানে যত বেশি সক্রিয় তত বেশি কেন সে, মানে ক্লোরিন তত বেশি, যত ক্লোরিন বেশি তত কেন সে বেশি সক্রিয়তা বাড়তেছে? সো কারণটা মাথায় যাওয়ার আগে আমাদের বুঝতে হবে অ্যাসিড কাকে বলে। সো আমার আর্হেনিয়াস বা ব্রনস্টেড-লাউরিট তত্ত্ব অনুসারে যেটা বোঝায়, ব্রনস্টেড-লাউরিট ক্ষেত্রে আরো বেশি প্রযোজ্য হবে, যে H+ দান করে সে হচ্ছে অ্যাসিড, রাইট? সো যে সবচেয়ে ভালো H+ দান করতে পারবে সে তত সবচেয়ে বেশি ভালো অ্যাসিড, রাইট? সো চলে যাই, এখানে হচ্ছে ইন্ডাকটিভ এফেক্টের ব্যাপারটা থাকবে, যে অ্যালকাইল মূলকে যদি ইলেকট্রোগ্রাহী গ্রুপ বা পরমাণু যেমন ক্লোরিন যুক্ত থাকে, তবে তার OH বন্ধনের ইলেকট্রন ওই পরমাণুর দিকে স্থানান্তরিত হয়। সো এই OH এর মধ্যকার আমি যদি COOH কে দেখাই, এখানে দেখেন এই OH এর ইলেকট্রন ওই পরমাণুর দিকে যদি স্থানান্তরিত হয়, তার মানে হচ্ছে, মানে ক্লোরিন এখানে ধরা যাক CH একটা ক্লোরিন চলে আসলো কোনোখান থেকে, রাইট? তো এই ক্লোরিনটা কি করে, তার তড়িৎ ঋণাত্মকতা কিন্তু অনেক অনেক বেশি, যার ফলে হচ্ছে সে এখানে একটা পুল দেয় বা একটা টান দেয়, যার ফলে এই OH বন্ধনটা দুর্বল হয়। যত দুর্বল হয় বা যত টানাটানি ঘটে, তত এই H+ দান করাটা অনেক সহজ হয়ে যায় বা সে খুবই সহজে চলে যায়। যার ফলে আমরা জানি যে যত সহজে বেশি H+ দান করতে পারবে সে তত ভালো অ্যাসিড, রাইট? এই জন্য আমার এইটা ঘটে, যত ক্লোরিন বাড়বে তত তার টান বাড়বে, টান বাড়লে তার এই ক্ষেত্রে এই যে তার দিকে টেনে নিয়ে যাচ্ছে। আমি যদি এটাকে তার নিউক্লিয়াস চিন্তা করি, ক্লোরিনটাকে তার নিজস্ব নিউক্লিয়াস চিন্তা করি, সে তার দিকে ইলেকট্রন টেনে নিয়ে যাচ্ছে, এবং এর ফলে তার একটা ধনাত্মক আবেশীয় প্রভাবের কারণে কি হচ্ছে, আমার এই প্লাস আই দ্বারা প্রকাশ করা হয়, যার ফলে হচ্ছে আমার এইখানে তার অ্যাসিডিটিটা তার এই ধনাত্মক আবেশের সাথেই সম্পর্কিত। সো আমরা যাই যে প্রথম যেটা ছিল সেটা হচ্ছে, যদি এখানে যদি CH3 আর CH2 জায়গায় যদি আমরা এখানে ধরো যে একটা ক্লোরিন থাকলো, তো ক্লোরিন থাকলে যেটা কি হয়, যে আমাদের যেটা দেখা যায় যে আর বাদ দেই, আর এর চেয়ে কথা হচ্ছে এখানে এটা একটু ভুল আছে, এটা CH2
দুইটা হাইড্রোজেন হবে। ওকে, তো মোট কথা হচ্ছে 40 গুণ অধিক শক্তিশালী অ্যাসিড। একটা ক্লোরোইথানিক অ্যাসিড কিন্তু তার 40 গুণ শক্তিশালী অ্যাসিড, এবং এটা যত বাড়ে তত তার অম্লত্ব বাড়তে থাকে দিকে, রাইট? তার মানে আমার যখন CH3COOH ছিল তার তুলনায় কিন্তু CH2Cl-COOH 40 গুণ শক্তিশালী, এবং তা অপেক্ষা ডাইক্লোরোইথানিক অ্যাসিড এবং সেটি অপেক্ষা ট্রাইক্লোরোইথানিক আরো অধিক ক্লোরাইড। কিছু কিছু জায়গায় ধরে নেওয়া হয় ক্যালকুলেশনে এটা হচ্ছে এটা তারা 40 গুণ শক্তিশালী, কিছু কিছু জায়গায় বলা হয় এটা 200 গুণ, কিছু কিছু জায়গায় বলা এটা 500 গুণ, কিন্তু এটা এক্সপেরিমেন্টাল কন্ডিশনের উপরও ডিপেন্ড করে। আমাদের টেক্সট বইতে অতটুকু পর্যন্ত দেওয়া হয় নাই বোধহয়, আমি ওইভাবে কনক্লুসিভলি বলতে পারছি না। কিন্তু আমার ইথানোয়িক অ্যাসিডের তুলনায় আমার এই যে 1 মনোক্লোরো ইথানোয়িক অ্যাসিড কিন্তু তার চেয়ে 40 গুণ বেশি শক্তিশালী, এবং যত ক্লোরিন বেশি প্রতিস্থাপিত হবে ততই তার অম্লত্ব বাড়বে। সো আমরা এখান থেকে এটা বুঝতে পারছি তাদের অম্লত্ব তত বাড়ছে। তো এখন আমরা চলে যাই কার্বনিল মূলকের নিউক্লিওফিলিক জুট বিক্রিয়াতে। তো এখানে আমি আসলে কি বোঝাতে যাচ্ছি, কার্বন ডাইঅক্সাইড COOH এর মধ্যে কিন্তু দুইটা মূলকই উপস্থিত আছে, রাইট? দেখেন আমার COOH এখানের মধ্যে কিন্তু আমার কার্বনিল মূলকও আছে, OH মূলকও আছে। এটা হলো আমার একটা কার্বনিল মূলক, এটা হলো আমার হাইড্রক্সি মূলক, রাইট? সো কার্বনিল মূলক বা হাইড্রক্সি মূলক দুইটা উপস্থিত থাকা সত্ত্বেও, হাইড্রক্সিল মূলক দুইটা উপস্থিত থাকা সত্ত্বেও সে কোনোটার মধ্যে আচরণ করে না। এই উইয়ার্ড বা এই অদ্ভুত আচরণের কারণটা কি হতে পারে বা ব্যাখ্যা কি হতে পারে, সেটা হলো কার্বক্সিল মূলক এবং কার্বনিল মূলক ও হাইড্রক্সিল মূলকের মানে কার্বক্সিলিক মূলক দুটো সমন্বয়ে গঠিত, রাইট? তো এরা যুক্ত অবস্থায় উভয় মূলক পরস্পরকে এমন ভাবে প্রভাবিত করে যে সেটা কোনোটারই বিক্রিয়া দেয় না। মানে দুইটা মিলে হাইব্রিডাইজড হয়ে, দুইটা মিলেমিশে একাকার হয়ে আসলে তার কোনোটারই সে বৈশিষ্ট্য অক্ষত রাখে না। এখন যেটা ঘটে, আসল কারণটা বলি, আমি এই অংশটা একটু মুছে দিই, তাহলে হয়তো আপনাদের ক্লিয়ার হবে লেখাটা। সো উভয় মূলকের সমন্বয়ে সৃষ্ট কার্বক্সিলিক অ্যাসিড মূলকে অনুরণন ঘটে। অনুরণনের বাংলা ইংরেজি হচ্ছে রেজোনেন্স। রেজোনেন্স মানে কি? ব্যাপারটা হচ্ছে এইখানে আমার কথা হচ্ছে কার্বনিল মূলকের মূল বিক্রিয়াটি, কার্বনিল মূলকে এখানে একটা পজিটিভ চার্জ থাকে, এখানের মধ্যে কি অ্যাটাক করে, এখানের মধ্যে আমার নিউক্লিওফাইল গিয়ে ঠাস করে অ্যাটাক করতে চাই, রাইট? মানে আমার এই অঞ্চলটা হলো নিউক্লিওফিলিক অ্যাটাকের জন্য খুবই খুবই আদর্শ একটা জায়গা। এই জায়গাটা যেহেতু নিউক্লিওফিলিক অ্যাটাকের জন্য অনেক আদর্শ একটি জায়গা, তাহলে আমি খুব সহজেই বলতে পারি যে এখানে আমার যদি যত পজিটিভ চার্জ থাকবে ততই সে মানে ওইরকম নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বা নিউক্লিওফিলিক জুট বিক্রিয়া দিতে সে তত বেশি আগ্রহী হবে, রাইট? কিন্তু এখানে সেটা ঘটে না, আর এখানে তাদের মধ্যে একটা অনুরণন ঘটে, এখানে সে পজিটিভ চার্জের ওরকম অস্তিত্ব থাকে না, যার ফলে নিউক্লিওফাইলকে অ্যাটাক করতে পারে না। বিষয়টাকে এতটা সহজ বা এতটা স্ট্রেট ফরওয়ার্ড ঠিক তা না, সামনে দেখে আমরা আরো ক্লিয়ারলি বুঝবো। এই লেখাটা আবার মুছে দেই, কেন জানি লেখাটা বারবার চলে আসে। আচ্ছা, সো নিঃসঙ্গ ইলেকট্রন যুগল যেটা থাকে, যে আমার কার্বনিল অক্সিজেনের যেটা নিঃসঙ্গ ইলেকট্রন যুগল যেটা থাকে, সেটা অনুরণনে অংশগ্রহণ করে, ফলে কার্বক্সিল মূলকে নিম্নোক্ত অনুরণন বা ডিলোকোলাইজেশন দেখতে পাই। নিম্নোক্তটা কি? নিম্নোক্ত না, পাশের পেজ উক্ত বললে হয়তো ব্যাপারটা আরো সহজ হতো। এইখানে আমরা দেখতে পাচ্ছি এখানে RCOOH, রাইট? এখানে রেজোনেন্সের মাধ্যমে আমরা এই বন্ধনটার মধ্যে যেটা দেখতে পাচ্ছি, এইখানে কিন্তু যে মানে এখানে আর নিউক্লিওফিলিক জুট বিক্রিয়া হতে পারবে না। তাহলে আমরা কি বুঝতে পারতেছি, এই বিশেষ রেজোনেন্সের কারণে অক্সিজেনের লোন পেয়ার ইলেকট্রনের ইনভলভমেন্টের কারণে বা এই বিশেষ রেজোনেন্স সংকর কাঠামো গঠনের কারণে সে কার্বনিল মূলকের যে বিক্রিয়াগুলো ছিল, যেগুলো হচ্ছে তার একদম বিক্রিয়াগুলো তার হচ্ছে একদম কি বলবো নির্দিষ্ট মানে বৈশিষ্ট্যমূলক বিক্রিয়া, সেগুলি সে আর দিবে না।
তো এই বিষয়টা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ বিধায় আমি পয়েন্টটা বলছি যে কখনো অ্যালডিহাইড কার্বনিক মূলকের মতো আংশিক ধনাত্মক চার্জ যদি কার্বন না থাকায় নিউক্লিওফিল আকর্ষণ করে না, এই জায়গায় নিউক্লিওফাইল গিয়ে আর অ্যাটাক করতে পারবে না, যার ফলে হচ্ছে কার্বক্সিলিক মূলক কার্বনাইল মূলকের নিউক্লিওফিলিক যুদ্ধটা দিবে না। সো আমরা মাথায় রাখবো অ্যাসিডের মধ্যে কার্বনিল মূলক থাকা সত্ত্বেও আমার কিন্তু সে কার্বনিল মূলকের বিক্রিয়া দিবে না, কারণ সে মিলেমিশে একটা হয়ে গেছে। সো এই ব্যাখ্যাটা আমার বুয়েট এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কিছু কিছু ক্ষেত্রে চুয়েট এক্সামেও আসে বা আইইউটিতে এমসিকিউ আকারেও আসতে পারে, বাট বুয়েট চুয়েটে এই ধরনের ব্যাখ্যামূলক মানে বুয়েটে 3 নম্বরের জন্য বা 4 নম্বরের জন্য বা 10 নম্বরের পুরো প্রশ্নের ছোট্ট একটা অংশের জন্য লাগে, অথবা চুয়েট এক্সামে তা লাগে। তাই আপনাদেরকে সহজভাবে বোঝানোর জন্য বিষয়টা আমি এখন এভাবে করে দেখালাম। বেসিক্যালি এখন যে বিষয় নিয়ে কাজ করবো সেটা হচ্ছে জৈব অ্যাসিড জাতক কাকে বলে। জাতক বিষয় মানে জাতকের একটা সুন্দর ইংরেজি নাম আছে, জাতকের সুন্দর ইংরেজি নামটা হলো ডিরাইভেটিভ, রাইট? তো জাতকের সুন্দর ইংরেজি নামটা ডিরাইভেটিভ মানে হচ্ছে যেখান থেকে সেটা তৈরি হয়েছে। সো অ্যাসিডের জাতকগুলো ব্যাপার বিষয় হচ্ছে সে অ্যাসিড থেকে কোনো বা আমার জৈব অ্যাসিড যেগুলো আছে, যার মধ্যে উদাহরণ হতে পারে HCOOH বা হতে পারে CHCCOOH বা যে কোনো ধরনের অ্যাসিড, এই সমস্ত অ্যাসিডগুলো কারোর সাথে বিক্রিয়া করে যদি অন্য কিছু তৈরি করে তাকে বলা হয়ে থাকে জাতক। সো ওভাবেই আমরা ডিরাইভেটিভ বা জাতক পেয়ে থাকি। সো আমরা বিভিন্ন জাতক নিয়ে কাজ শুরু করব। তো আমরা শুরু করছি একটা করে কিভাবে তাদেরকে তৈরি করে, তারপর আমরা যাব বিক্রিয়াতে। আর জৈব অ্যাসিডের জাতকগুলো কেন গুরুত্বপূর্ণ, কারণ তারা হচ্ছে প্রায় সময় অ্যানালগাস রিঅ্যাকশন বা একই রকম বিক্রিয়া দেয়। তারা প্রায় সময় অ্যানালগাস রিঅ্যাকশন বা একই ধরনের বিক্রিয়া দিয়ে থাকে। তাই জৈব অ্যাসিডের জাতকগুলো অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। জৈব অ্যাসিডের জাতকগুলোর মধ্যে পড়ে হ্যালোজেন জাতক। তো যেটা হয় যে আমার RCOOH মূলক, আমার CO আর OH মূলক আছে, এই OH মূলকটা আমার X বা এটা দ্বারা বোঝাচ্ছে হ্যালোজেন মূলক, বা যে কোনো হ্যালোজেন হতে পারে। সে হ্যালোজেনটা হতে পারে আইদার ফ্লোরিন বা আইদার ক্লোরিন বা আইদার ব্রোমিন বা আইদার আয়োডিন, এটা যে কোনো কিছু হতে পারে। সো এটা হচ্ছে তাদের হ্যালোজেন জাতক। এটা বানানোর সবচেয়ে সহজ উপায় হচ্ছে PCl5 এর সাথে রিঅ্যাকশন দিব। যদি আমি PCl5 এর সাথে রিঅ্যাকশন দিই তাহলে সে POCl3 আর HCl তৈরি করবে। PCl3 এর সাথে করলে সে ফসফরিক অ্যাসিড তৈরি করবে, আর SOCl2 এর সাথে তৈরি করলে সে সালফার বা ডাইঅক্সাইড HCl তৈরি করবে। তিনটা বিক্রিয়াকে যদি আমি একসাথে ভেঙে লিখি, সেটা হচ্ছে আপনাদের বোঝার সুবিধার্থে বললাম RCOOH যখন PCl5 এর সাথে বিক্রিয়া করবে তখন RCOX তৈরি হবে, যে পার্থক্য হবে POCl3 প্লাস HCl। একই জিনিস যখন আমার PCl3 এর সাথে বিক্রিয়া করবে তখন সে তৈরি করবে একই জিনিস RCOX, এই জিনিসটা একই থাকবে বাট ওখানের মধ্যে তৈরি হবে H3PO3। আবার একই সাথে যখন আমার RCOOH যখন আমার SaLCO2 সাথে বিক্রিয়া করবে তখন আমাদের এখানে যেটা বিক্রিয়াটা হবে এটা একইভাবে SO2 আর HCl তৈরি করবে। তো এই একইভাবে আমি যখন ক্লোরাইড হ্যালোজেন জাতের মধ্যে কেবল ক্লোরাইড নিয়ে কাজ করবো আমরা বেশিরভাগ ক্ষেত্রে, আমাদের বইয়ের মধ্যে বেশিরভাগ ক্লোরাইড নিয়ে আলোচনা করা হয়ে থাকে, তাই আমি হ্যালোজেন জাতকের মধ্যে তাদেরকে গুরুত্ব দিয়েছি। তিনভাবে করা যায়, PCl5, PCl3 বা SOCl2, তিনটার মাধ্যমে। যে কোনো একটা দিয়ে আমি চাইলে করতে পারি। তাই এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ বিধায় আমি আপনাদেরকে এটা বোঝানোর চেষ্টা করেছি। সো আমরা একটু আগাই তাহলে ক্লিয়ার হবে। আর এখানে একটা জিনিস সবার মাথায় একটা সমস্যা মানে একটা ঝামেলা কাজ করে, সেটা হচ্ছে এই জিনিসটা মানে বিক্রিয়াগুলো কেন অ্যানালগাস হয়, মানে তাদের স্ট্রাকচারে কোন জায়গায় থাকার কারণে তাদের অ্যানালগাস হয়। তো ওই বিষয়টা আমরা সামনে সামনে বিক্রিয়া করলে বুঝবো, বাট আগে তৈরিটা দেখে নিই তারপর আমরা বিক্রিয়াতে যাই। ধীরে ধীরে গেলে আমাদের বেসিকটা আরো বেশি সলিড বা আরো শক্ত হবে। তো এইখান থেকে দেখতে পাচ্ছি আমরা অ্যানহাইড্রাইড মানে হচ্ছে পানি কম আছে, মানে পানি মানে ওয়ান ওয়াটারলেস বা কম পানি বা পানির অভাব বলতে পারি। অ্যানহাইড্রাইড মানে বলতে বোঝায়, যেটাকে সহজ বাংলায় বোঝায় জায়গাতে পানির অভাব আছে, রাইট? তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই যৌগটা তো দুইটা মিলে হয়েছে নিশ্চয়ই, রাইট? তো এটা একইভাবে তৈরি হয়েছে যে নিরুদকের মাধ্যমে। নিরুদক মানে কি? নিরুদকের আরেকটা ইংরেজি নাম হচ্ছে ডিহাইড্রেটিং এজেন্ট, রাইট? কিন্তু ডিহাইড্রেটিং এজেন্টের কাজ কি? ডিহাইড্রেটিং এজেন্টের কাজ হচ্ছে কোনো কিছু থেকে পানি বের করে নিয়ে যাওয়া,
যেহেতু এখানে দুইটা সেপারেট অ্যাসিডের মধ্যে থেকে আমি এটা পানি টেনে বের করে নিচ্ছি, তার থেকে যে যৌগটা উৎপন্ন হবে তাকে বলা হবে একটা অ্যানহাইড্রাইড। এবং এই যৌগটা যেহেতু জৈব অ্যাসিডের থেকে আসতেছে, তাই এটাকে বলা হয় জৈব অ্যাসিড অ্যানহাইড্রাইড। আশা করি আপনারা খুব ভালো করে বুঝছেন। এটা নিরোধক, অনেকগুলো নিরোধক হতে পারে, সামনে আমরা বিভিন্ন বিক্রিয়া দেখে দেখবো। তো এখন এস্টার নিয়ে কাজ করব। এস্টার মূলকটা অনেক বেশি ইন্টারেস্টিং এবং এখানে একটা কনসেপ্ট দেখো যেটা আমরা এর আগেও একটা কোয়েশ্চেন সলভ করতে গিয়ে কাজে লাগছে। সো এখানে দেখেন যে এখানে এস্টার মানে কি, আর সি ডাবল আর প্রাইম, এটা হলো আমার এস্টার মূলক। সো এখানে ব্যাপারটা কিভাবে ঘটে থাকে বা কিভাবে কাজটা ঘটে থাকে, এটা হলো আমার এস্টার এবং এটাকে আমরা এভাবে প্রস্তুত করে থাকি, রাইট? তো এভাবে যদি আমি প্রস্তুত করে থাকি, তাহলে এখানে যে বিষয়টা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে এস্টার সবসময় একটা অ্যাসিড আর একটা অ্যালকোহলের মিক্সচারে তৈরি হয়। এটাকে যদি প্রাইম দিয়ে দিই, জিনিসটা এভাবে হয়। মানে এস্টার সবসময় একটা অ্যাসিড, মানে জৈব অ্যাসিড বা অর্গানিক অ্যাসিড প্লাস অ্যালকোহল মিলিয়ে মোটামুটি ভাবে সবসময় আমার এস্টারটা তৈরি হয়ে থাকে। তাহলে আমাদের এস্টারটা কিভাবে তৈরি হয়ে থাকে সবসময়? আমাদের এস্টারটা সবসময় জৈব অ্যাসিড আর অ্যালকোহলের মিশ্রণের মাধ্যমে আমার এস্টারটা তৈরি হয়ে থাকে। এবং এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে এস্টারের যে প্রান্তটা সি ডাবল ওর আগে আসছে, মানে সিও আগের যে প্রান্তটা আসছে সেটা আসে আমার অ্যাসিড থেকে, এবং বাকি যে প্রান্তটা আছে, এখানে একটু করে ভুল আছে, সিওটা এখানে হবে। তো এই যে প্রান্তটা আছে সেটার ক্ষেত্রে বাকি অংশটা আসে আমার অ্যালকোহল থেকে। এবং এইটা আমার বুয়েটের এই কনসেপ্টটা দিয়েই কিন্তু আমার বুয়েটে একটা প্রশ্ন এসেছিল, এবং প্রশ্নটা সলভ যখন আপনাদেরকে করেছিলাম তখন আপনারা নিশ্চয়ই দেখেছেন, রাইট? সো আসলে ব্যাপারটা হচ্ছে একটা অ্যাসিড আর একটা অ্যালকোহল মিলে কিন্তু আমার এই এস্টারটা তৈরি করে, যার একটা অংশ আসে অ্যাসিড থেকে, একটা অংশ আসে অ্যালকোহল থেকে। সিও মূলকের আগের অংশটা আসে অ্যাসিড থেকে, সিও মূলকের পরের অংশটা আসে অ্যালকোহল থেকে। এই কনসেপ্টটা আমাদের এমসিকিউ বা রিটেনের বিভিন্ন ট্রিকি কোয়েশ্চেনের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখন কথা হচ্ছে এই বিক্রিয়া আমি H+ কেন ব্যবহার করে থাকবো? আপনারা একটু পজ দিয়ে চিন্তা করে থাকেন, এই H+টা কিন্তু বিক্রিয়া আমি দিয়েছি, H+ কেন দিয়ে থাকবো এই বিষয়টা হচ্ছে আপনার কমন একটা প্রশ্ন হতে পারে। মাথা কথাটা হচ্ছে বিক্রিয়াটা তো খুব ইজিলি রিভার্সেবল হতে পারে, রাইট? এখন কথা হচ্ছে এই জিনিসটাকে আমি এদিকে না বা আমার ডিজায়ার্ড প্রোডাক্টের দিকে নেওয়ার জন্য আমি কিভাবে একে আমি উদ্বুদ্ধ করতে পারি, রাইট? তো সোজা কথা হচ্ছে আরসি ডাবল হয়েছে যে অম্লধর্মিতাটা আছে সেটাকে কমানোর জন্য। আরসি ডাবল হয়েছে যে অম্লধর্মিতাটা আছে, আরসি ডাবল এইচ চিন্তা করে থাকি, রিভার্স হচ্ছে বড় কথা, এখানে হচ্ছে ব্যাপারটা হচ্ছে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আরসি ডাবল হচ্ছে এটা খুব ভালো অ্যাসিড, কিন্তু এখানের মধ্যে সে তার অ্যাসিডিক রিঅ্যাকশনটা করেনি, এখানে সে তার এস্টারিফিকেশন রিঅ্যাকশন করছে, এখানে সে অ্যাসিডিফিকেশন করেনি, সেখানে সে এস্টারিফিকেশন রিঅ্যাকশনটা করছে। তো ব্যাপারটা হচ্ছে তাকে আমি চাইবো না সে অ্যাসিডের মতো বিক্রিয়া করুক বা অ্যাসিডের মতো তার বিক্রিয়াটা হোক। সেখানে কথা হচ্ছে তার এখানের মধ্যে যদি তার অম্লধর্মিতা বিক্রিয়াটা করতে যায়, তাহলে সমস্যা যেখানে হয়ে যাবে সেটা হচ্ছে আমি চাচ্ছি না তার অম্লধর্মী বিক্রিয়া এখানে ঘটুক, বা এখানের মধ্যে তার আমরা যেদিকে আউটপুট চাচ্ছি সেদিকে চাচ্ছি। কিন্তু সবচেয়ে সহজ ব্যাপারটা হচ্ছে যেটা চাই না সেটাকে কমন আয়ন হিসেবে ব্যবহার করলে যেটা ঘটবে, আমার এখন আর অম্লধর্মিতাটা থাকবে না, আমার বিক্রিয়াটা এস্টার তৈরির দিকে সীমাবদ্ধ থাকবে। তাই আমরা বলতে পারছি এই জন্য তার কমন আয়ন ইফেক্ট দিয়ে তার অম্লধর্মিতা কমানোর জন্যই আমি মূলত H+ দিয়ে থাকি। এস্টার নিয়ে তো পড়াশোনা করলাম, রাইট? কিন্তু এখন এস্টার হচ্ছে কোন ফলে কোন এস্টার আছে এটা মাঝে মাঝে এটা হচ্ছে আমাদের একটা ওল্ড সিলেবাস টপিক, এবং ওল্ড সিলেবাসে এখান থেকে মাঝে প্রশ্ন আসতো। নতুন বইতে এখান থেকে খুব একটা প্রশ্ন করা হয় না, মানে কোন নতুন বইতে এই তথ্যটাই নাই, তবুও একটা দুটো নতুন বইতে যেটা আছে তা খুবই অপ্রচলিত নতুন বইয়ে, তাই আমি তাই লিস্টে দেখানোর চেষ্টা করছি। সেটা হচ্ছে মানে গন্ধ বা কোন ফলের কোনটা পাওয়া যায়, কোন এস্টার। তো আমরা অনেক সময় যে আমরা ফ্লেভার পাই, আসলে ফ্লেভারটা কিভাবে আসে? আসলে ওই ফলে ওই এস্টারটা পাওয়া যায়, যেমন নাশপাতিতে পাওয়া যায় প্রোপাইল অ্যাসিটেট, বা পিয়ারে পাওয়া যায় প্রোপাইল অ্যাসিটেট, অরেঞ্জে পাওয়া যায় অক্টাইল অ্যাসিটেট, এরপর আইসোঅ্যামাইল অ্যাসিটেট পাওয়া যায় কলাতে বা বানানাতে, ইথাইল বিউটারেট পাওয়া যায়
পাইনাপল বা আনারসে, বিউটাইল অ্যাসিটেট পাওয়া যায় হচ্ছে অ্যাপেল বা আপেলে, এবং মিথাইল ট্রান্সিনামেট পাওয়া যায় স্ট্রবেরিতে। তো এটা আমাদের অনেকগুলো বইতে না, এবার প্রথম 6টা আছে, প্রথম 5টা আছে, এবং এইখান থেকে জিনিসটা হচ্ছে ফ্লেভার বা ফ্রেগনেন্সও বের করে আনতে পারি। যেহেতু আমরা জানি এই সমস্ত ফলে এই এস্টারটা থাকে, তাহলে আমার যদি কোনো আইসক্রিম বা আমার যদি কোনো কোথাও যদি ওই ফ্লেভারটা অ্যাড করতে হয়, তখন আমি প্রোপাইল অ্যাসিটেটের একটা মিক্সচার দিয়ে দিব ঠিকমতো। এবং ঠিকমতো দিতে পারলে কি হবে, ঠিকমতো দিতে পারলে ওইখানে ওই ফ্লেভারটা তৈরি হবে। সো আমরা এখন দেরি না করে পরের টপিকে যাই। আমরা অ্যামাইড নিয়ে কাজ করব। তো অ্যামাইড নিয়ে কাজ করতে গেলে অ্যামাইডের কার্যকরী মূলকটা কেমন? আমার অ্যামাইডের কার্যকরী মূলক হলো CONH2, মানে একটা কার্বনিল মূলক আর একটা অ্যামিন মূলক, যেটা সংমিশ্রণ হচ্ছে আমার অ্যামাইড মূলক। এবং অ্যামাইড মূলকের প্রস্তুতিটা কিভাবে করব, ওইটাও খুবই খুবই ইন্টারেস্টিং একটা বিষয়। এবং এটা যেটা জাতক, তাহলে নিশ্চয়ই অ্যাসিড থেকে তৈরি হয়েছে। হ্যাঁ, এইখানে এই অ্যাসিড বা আমার অ্যাসিটিক অ্যাসিড আর একই সাথে আমার অ্যামোনিয়াকে মিক্সচার করলে আমার অ্যামাইড তৈরি হবে। তার মানে আমার দুইটা খুবই পরিচিত জৈব যৌগকে আমি যদি একসাথে বিক্রিয়া করাই, তাহলে হচ্ছে আমার জৈব অ্যাসিড আর অ্যামোনিয়ার মিশ্রণকে একসাথে মিক্স করলে বা মেশালে আমার অ্যামাইড উৎপন্ন হচ্ছে। এবং এই বিক্রিয়া আসলে পানি মুক্তকরণ বিক্রিয়া হিসেবেও বলতে পারি, কারণ এখানে আমার পানি বের হয়ে যাচ্ছে। তো ওই বিষয়টা আমাদের জন্য গুরুত্বপূর্ণ বিধায় আমি বিষয়টা এভাবে দিয়েছি। এখন কার্বক্সিলিক অ্যাসিডের রাসায়নিক বিক্রিয়া দেখাতে গিয়ে আমরা আসলে জৈব অ্যাসিডের জাতকের বিক্রিয়াগুলো শিখে ফেলবো। কারণ আমরা জানি কার্বক্সিলিক অ্যাসিডগুলো যে বিক্রিয়াগুলো দেয়, আর তার জাতকরাও একই ধরনের বিক্রিয়া দিবে, এবং কোন ক্ষেত্রে একই দিবে না সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। তবে আমি ধীরে ধীরে একটা একটা করে আগাই। প্রথমটা দেখি, সেটা হচ্ছে কার্বক্সিলিক মূলকের H পরমাণুর প্রতিস্থাপক এবং লবণ তৈরি করা। এই বিক্রিয়াটা হচ্ছে অনেকটা অ্যাসিডের মতো বিক্রিয়া, মানে সে তার নামের প্রতি সুবিচার করে সে অ্যাসিডের মতো বিক্রিয়া করছে। তার মানে সে নামের প্রতি তার সুবিচার করে সে অ্যাসিডের মতো বিক্রিয়া করছে। আমরা যেমন জানি, ধরা যাক আপনাকে H2SO4 আর আমি এটা একটু ক্লিয়ারলি লিখি, ব্যাপারটাকে ক্লিয়ারলি লিখলে বিষয়টা একটু হয়ে যাবে। আমরা যদি ধরা যাক যে কোনো একটা অ্যাসিড নেই, যে কোনো একটা অ্যাসিড ধরা যাক হতে পারে আমার HCl এবং ম্যাগনেসিয়ামের বিক্রিয়া দিলে যেটা ঘটবে, হাইড্রোজেনের প্রতিস্থাপিত হয়ে আমার ম্যাগনেসিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে, এখানে দুটো থাকবে, এবং আমার হাইড্রোজেন উৎপন্ন হবে। এটা থেকে আমি কি বুঝি? এটা থেকে আমি বুঝি যে হাইড্রোজেন প্রতিস্থাপিত হচ্ছে, রাইট? এবং এটাই হচ্ছে অ্যাসিডের বৈশিষ্ট্যমূলক বিক্রিয়া। আবার একই সাথে অ্যাসিড সবসময় ক্ষারের সাথে বিক্রিয়া করলে লবণ আর পানি উৎপন্ন করে। দেখেন, অ্যাসিডটা একটা ধাতুর সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাসকে লিবারেট বা উপরে উৎপন্ন করতেছে, এবং একই সাথে অ্যাসিডটা ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ আর পানি উৎপন্ন করছে। এটা হলো আমার লবণ বা সল্ট। তো এটা একটা নিউট্রালাইজেশন রিঅ্যাকশন বা প্রশম্য বিক্রিয়ার মতো আচরণ করতেছে। আমরা এটাও জানি, যদি অ্যাসিড কোনো কার্বনেট বা বাইকার্বনের সাথে বিক্রিয়া করে, তারা লবণ, পানি এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে। যেমন ধরা যাক আমরা যদি HCl কে Na2CO3 এর সাথে বিক্রিয়া করাই, তখন ওখানে কি তৈরি হয়? আপনারা নিশ্চয়ই অবগত আছেন, রাইট? আমাদের ওই ক্ষেত্রে যা তৈরি হয়, যেমন সোডিয়াম ক্লোরাইড তৈরি হবে, কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে, এবং পানি তৈরি হবে। তার মানে একটা অ্যাসিড সাধারণত যে ধরনের বিক্রিয়া করে, জৈব অ্যাসিডও সে একই ধরনের বিক্রিয়া করে, এবং এটা হলো জৈব অ্যাসিডের অম্ল ধর্ম একটা বিক্রিয়া। তো আপনারা নিশ্চয়ই বুঝছেন, যখন এটা জাতক অ্যামাইড হবে তখন নিশ্চয়ই এভাবে বিক্রিয়া করবে না। এবং এই বিক্রিয়াটা মোটামুটি ভাবে জৈব অ্যাসিডের জন্য একটা ইউনিক বিক্রিয়া। সামনে বিক্রিয়াগুলো একটু অন্যান্য জাতকের জন্য কমন বেশি হয়ে যায়, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু গুরুত্বপূর্ণ জায়গা যেটা, সেটা হচ্ছে এখানে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের চুনের পানিকে ঘোলাটে করে, রাইট? কার্বন ডাইঅক্সাইড কি করে, আমার যখন চুনের পানির সাথে মেশাই তখন সেটাকে ঘোলাটে করে। তো এই যে উৎপন্ন হচ্ছে, তখন বোঝা যায় যে জৈব অ্যাসিড যেমন ইথানোয়িক অ্যাসিড বা অ্যাসিটিক অ্যাসিড H2CO3 থেকে শক্তিশালী অ্যাসিড। এই বিক্রিয়ার সাহায্যে জৈব অ্যাসিড তথা কার্বক্সিলিক অ্যাসিডের শনাক্তকরণ করা যায়। তার মানে এখানে একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে।
এইখানে এই বিক্রিয়ায় যে কার্বন ডাই অক্সাইডটা উৎপন্ন হচ্ছে সেটা কিন্তু চুনের পানির সাথে বিক্রিয়া করতে পারে, রাইট? যেহেতু চুনের পানির সাথে বিক্রিয়া করতে পারে, তাহলে এখান থেকে আমরা খুব সহজে বুঝতে পারছি যে জৈব অ্যাসিড থেকে ইথানোয়িক অ্যাসিড বা অ্যাসিটিক অ্যাসিড, জৈব অ্যাসিড থেকে না, জৈব অ্যাসিড যেমন উদাহরণস্বরূপ ইথানোয়িক অ্যাসিড বা অ্যাসিটিক অ্যাসিড আমার বাইকার্বনেট অ্যাসিড থেকে আরো অনেক বেশি শক্তিশালী। বিষয়টা আমরা আরেকটু সহজে ব্যাখ্যা করা। তো এখানে ব্যাখ্যার জায়গাটা আসলে কি হয় যেটা আমরা একটু ক্লিয়ারলি দেখানোর চেষ্টা করি। এখানে আমরা এই যে ইথানোয়িক অ্যাসিড বা যে কোনো জৈব অ্যাসিড কার সাথে বিক্রিয়া করতেছে, ধরা যাক সোডিয়াম কার্বনেট, এ কিন্তু কার্বনিক অ্যাসিডের একটা লবণ। এটাকে আমরা কি বলতে পারি যে কার্বনিক অ্যাসিড বা H2CO3 একটি লবণ, রাইট? এটা হলো কি, এটা হলো আমার H2CO3 এর লবণ, রাইট? এটা যেহেতু H2CO3 এর লবণ এবং সে আলটিমেটলি বিক্রিয়া করে সে H2CO3 তৈরি করতেছে, সেটা যাই হোক H2 কার্বন ডাই অক্সাইডের পরে বিয়োজিত হচ্ছে, কিন্তু আসল কথা হচ্ছে সে কিন্তু আলটিমেটলি H2CO3 তৈরি করছে, বা H2 কার্বন ডাই অক্সাইড আকারে বের হওয়ার আগের অবস্থাকে বোঝাচ্ছি আমি। তো আমরা বিক্রিয়া সবসময় কি, এটা সবচেয়ে বেশি রিঅ্যাক্টিভ এবং এটা সবচেয়ে বেশি স্থিতিশীল। তো যেহেতু ইথানোয়িক অ্যাসিড বা যে কোনো জৈব অ্যাসিড নিজেই বারবার বিক্রিয়া করে আমার এই যে H2CO3 তৈরি করতেছে বা আমার কার্বনিক অ্যাসিড তৈরি করতেছে, তাহলে নিশ্চয়ই আমার জৈব অ্যাসিড যেমন ইথানোয়িক বা অ্যাসিটিক অ্যাসিড বা যে কোনো জৈব অ্যাসিড অবশ্যই আমার কার্বনিক অ্যাসিডের চেয়ে বেশি শক্তিশালী, কারণ আমরা জানি বিক্রিয়া সংখ্যার মোট স্থিতিশীল দিকে যাই, তাহলে এ বেশি স্থিতিশীল আর এই বেশি সক্রিয় বা রিঅ্যাক্টিভ। সো এই বিষয়টা বোঝা দরকার এবং এভাবে আমরা কার্বক্সিলিক অ্যাসিডকে খুবই শনাক্ত করতে পারবো। কারণ আমার একটা পাত্রে আমি যদি সোডিয়াম বাইকার্বনেট ঢালি বা সোডিয়াম কার্বনেট ঢালি এবং ওখান থেকে যদি কার্বন ডাই অক্সাইড বুদবুদ বের হয়, তাহলে আমরা বলতে পারবো যে ওখানে আমার অবশ্যই কার্বক্সিলিক অ্যাসিড মূলক ওখানে উপস্থিত আছে। সো এরপর হচ্ছে আমরা OH মূলকের প্রতিস্থাপন বিক্রিয়া দেখব। প্রথমটা হচ্ছে এস্টার গঠন। আমরা সব সময় জানি যে অর্গানিক অ্যাসিড অর্গানিক অ্যাসিড যোগ অ্যালকোহল সব সময় তৈরি করবে হচ্ছে আমার এস্টার, এবং এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এস্টারের RCO মানে সিওর আগের অংশটা আসে অ্যাসিড থেকে, পরের অংশটা আসে অ্যালকোহল থেকে, এবং এই বিক্রিয়াটা বলা হয় এস্টারিফিকেশন বা এস্টারীকরণ। এবং অ্যাসাইল হ্যালাইড যদি হয় এখানেও তার OH বিয়োগ বিক্রিয়া করবে এবং RCOCl আর HCPO3 তৈরি করবে, এবং আবার যখন সে PCl5 এর সাথে বিক্রিয়া করবে তখন এটা তৈরি করবে। আমরা এই বিক্রিয়াটা এর আগেও দেখিয়েছি, তাই আপনাদেরকে ওভাবে ডিটেইল ব্যাখ্যা করলাম না। অ্যামাইড গঠন করার জন্য সে জাস্ট অ্যামোনিয়াম কার্বনের সাথে বিক্রিয়া করে আমার অ্যামাইড গঠনের আগে এই যৌগটা তৈরি করে অন্তর্বর্তী যৌগ থেকে আমার তাপীয় বিয়োজনের মাধ্যমে অ্যামাইড তৈরি করবে। তো অ্যানহাইড্রেট পানি মুক্ত করার জন্য আমার একটা নিরোধক দরকার, নিরোধক বা ডিহাইড্রেটিং এজেন্ট। তার থেকে আমি আসলে এই জিনিসটা পেয়ে যেতে পারি। আমরা এখন আস্তে আস্তে আরেকটু দিকে যাচ্ছি যে আমরা চাইলে অ্যাসিড থেকে বিজারণ করে মানে হাইড্রোজেন যোগ করে আমরা তার মধ্যে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট হচ্ছে খুব ইজ অ্যান এক্সিলেন্ট রিডিউসিং এজেন্ট, রাইট? সো সে অন্য কিছুকে রিডিউস হতে সাহায্য করবে বা রিডিউসিং সাবস্টেন্স। সো ও হচ্ছে খুব সহজে তাকে বিজারিত হতে সাহায্য করবে, যার ফলে হচ্ছে আমার জাইমান হাইড্রোজেন তৈরি হয় এবং সে অ্যালকোহল তৈরি হয়। সো আমরা চাইলে অ্যাসিড থেকে অ্যালকোহলও তৈরি করতে পারি। এবং ডিকার্বক্সিলেশন বিক্রিয়া অনেক সময় ঘটে যখন সেটা সোডিয়াম হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে, তখন NaO এখানে যে মূলকটা আছে এখানে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় ঘটে, এবং এই বিষয়টা বোঝাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ বিধায় আমি বারবার এই রিঅ্যাকশনগুলো দেখানোর চেষ্টা করি যে আপনারা একটু হলেও এই বিষয়টা বোঝার চেষ্টা করবেন। তো এখানে যদি দুইটা দেওয়া হয়েছে, এখানে আমাদের একটা লাইমও দেওয়া হয়েছে। এই প্রক্রিয়াকে বলা হয় লাইম সোডা।
সো এই প্রক্রিয়াটার নাম হচ্ছে সোডা লাইম প্রক্রিয়া, এবং সোডা লাইম প্রক্রিয়া আমি কিন্তু অ্যালকেন পেতে পারি। এবং এই বিক্রিয়ার মেকানিজম আমরা এখানে ডিটেল দেখালাম না, কারণ আমরা আমাদের প্রথম দিককার লেকচারে দেখিয়েছি। এরপর আছে হেলভোলভার জেলেনস্কি রিঅ্যাকশন, এটা আমরা সামনের অংশে ডিটেল দেখানোর চেষ্টা করব। সো এরপর আসছে প্রতিস্থাপন বিক্রিয়া। প্রতিস্থাপন বিক্রিয়া যদি আমি লাল ফসফরাস বা আয়োডিন ব্যবহার করি, তখন ডিরেক্ট আমার চেইনে গিয়ে রিঅ্যাকশন হবে, সাইড চেইনে বা শাখা শিখলে গিয়ে বা সাইডে গিয়ে সেটার মানে তা চেঞ্জ করবে। তখন আমার প্রভাবকটা হতে হবে অনেক শক্তিশালী, যার ফলে হচ্ছে আমার এই শাখায় গিয়ে গিয়ে সেটা পরিবর্তন করবে বা প্রতিস্থাপন করবে। এবং অ্যারোমেটিক কার্বক্সিল অ্যাসিডের বিশেষ বিক্রিয়া যদি নাইট্রেশন হয়, নাইট্রেশনের ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে ডিরেক্ট নাইট্রেশন করবে মেটা পজিশনে, কারণ এটা একটা মেটা নির্দেশক গ্রুপ। এবং একই সাথে যখন ক্লোরিনেশন করব তখনও আবার মেটা পজিশনে আমার প্রতিস্থাপনটা হবে। এবং এই বিষয়টা বোঝাটা আমাদের জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো এখন যে জিনিসটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অ্যাসিড জাতক সমূহের সক্রিয়তার ক্রম কি হয়। সো দেখা যায় যে ক্লোরাইড বা হ্যালাইড যখন থাকে তার তুলনায় অ্যামাইড আরো দুর্বল। সো এখানে ব্যাপারটা বোঝায় এখানে যে লিভিং গ্রুপটা আছে, লিভিং গ্রুপ কে মানে যে ছেড়ে চলে যাবে, তোমাকে নিঃসঙ্গ করে চলে যাবে, রাইট? তো ধরা যাক আমার RCOCl দিয়ে চিন্তা করি, তো এই ক্লোরিনটা হচ্ছে না লিভিং গ্রুপ। তো একইভাবে যখন আমি অ্যামাইড দিয়ে চেষ্টা করব তখন NH2 হচ্ছে একটা লিভিং গ্রুপ। লিভিং গ্রুপ যত উইকার বেস হবে, লিভিং গ্রুপটা যত উইকার বেস হবে, সে তত সহজে ছেড়ে চলে যেতে যাবে, ছেড়ে দেওয়া গেতে পারছে। এটা হচ্ছে মানে যে ছেড়ে চলে যাবে সে যত ভালো, যে যত উইকার বেস হবে তার সক্রিয়তা তত বেশি হবে। তো এখন দেখতে পাচ্ছি যে এখান থেকে যেটা বের হয়ে যাচ্ছে এটা অনেক উইকার একটা বেস, কিন্তু অ্যামাইডে যেটা আছে NH2 মূলক, এটা কিন্তু অত উইকার বেস না, কারণ সে খুবই সহজে NH3 তৈরি করবে, রাইট? সো এই জন্য তার লিভিং গ্রুপের উপর আসলে ডিপেন্ড করতেছে। লিভিং গ্রুপটা যত বেশি উইকার বেস হবে সে তত সহজে ছেড়ে যাবে, এবং তত সহজে ছেড়ে যাবে তত বেশি রিঅ্যাক্টিভ হবে, রাইট? সো এটা হচ্ছে বিষয় যে তার সক্রিয়তাটা এটার উপর ডিপেন্ড করে, যে তার লিভিং গ্রুপটা যত উইকার বেস হবে সে তত সহজে চলে যাবে, তার লিভিং গ্রুপটা যত শক্তিশালী বেস হবে তত সে সহজে ছেড়ে যেতে চাইবে না। এটাই হলো অ্যাসিড জাতক সমূহের শক্তি ত্যাগ ক্রমের মোটামুটি একটা ব্যাখ্যা, এবং এটা অনেকগুলো বইয়ে দেয়। এই ব্যাখ্যাটা অনেক দিক থেকে অনেক অ্যাঙ্গেল থেকে ব্যাখ্যা করা যায়। তো এই ব্যাখ্যাটা হচ্ছে আমাদের কিছু কিছু বইতে দিচ্ছে বলেই আমি আপনাদেরকে এভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি। তো এখন আমরা হেলভোলভার জেলেনস্কি বিক্রিয়া পড়ব। এইখানে আমরা এখন হেলভোলভার জেলেনস্কি বিক্রিয়া পড়ব। এটা খুব খুব গুরুত্বপূর্ণ বিষয় একটা বিক্রিয়া। তো আমি শুরু করি প্রথম ধাপ দিয়ে, সেটা হচ্ছে CH3COOH যখন সে বিক্রিয়া করবে ক্লোরিনের সাথে তখন আমি ফসফরাস ব্যবহার করব, এবং এখানে একটা বিষয় ঘটবে। এখানে এই বিক্রিয়ায় আলফা হাইড্রোজেন প্রতিস্থাপন হবে, তার মানে এখানে হচ্ছে আমার আলফা হাইড্রোজেনের প্রতিস্থাপন হবে, রাইট? এখানে আমার কার্যকরী মূলক হচ্ছে COOH, এটা কার্বন হচ্ছে এটা, তাহলে আলফা হাইড্রোজেনকে এটা যদি একটু ভেঙে লিখি CH3, রাইট? তিনটা হাইড্রোজেন আছে, তার মানে এখানে যে কোনো একটা আলফা হাইড্রোজেন আমার প্রতিস্থাপিত হবে। তার মানে এখানে CH2Cl COOH বাকি থাকে কে একটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়েছে, এখানে আরেকটা ক্লোরিন আছে, এখানে এই ক্লোরিনটা হবে। এই বিক্রিয়াটা এই এক ধাপেই থেমে যাবে না, এই বিক্রিয়ায় আমার আলফা হাইড্রোজেন প্রতিস্থাপন চলতেই থাকবে। আমার CH2Cl COOH এ যখন ফার্দার ক্লোরিনের সাথে বিক্রিয়া করবে তখন যে ফসফরাসের এখানে মিলেও আবারও আলফা হাইড্রোজেন প্রতিস্থাপিত হবে, এবং CHCl2 দুইটা হবে, CHCl2 COOH সে তৈরি করবে এবং সে HCl তৈরি করবে। এখানে একটা অংশ একটু মুছে নেই, মুছে নিলে হচ্ছে আপনাদের জন্য জিনিসটা একটু বোঝাটা ইজিয়ার হবে।
CHCl2 হবে, এখানে এই অংশটা হবে CHCl2 COOH। একইভাবে 3 নম্বর বিক্রিয়ার ক্ষেত্রে যেটা ঘটবে সেটা হচ্ছে CHCl2 COOH এর এখন আলফা হাইড্রোজেনকে, এটাই হলো আমার আলফা হাইড্রোজেন, রাইট? এটা হচ্ছে আমার আলফা হাইড্রোজেন। তার সাথে যখন আমি ক্লোরিনে বিক্রিয়া করি এবং ফসফরাসের সাথে বিক্রিয়া করি, এখানে আমার CCl3 COOH এবং HCl তৈরি হবে এবং হেলভ-বোলবার-জেলিনস্কি বিক্রিয়া একটা চেইন বিক্রিয়ার মতো, এবং শেষ পর্যন্ত সবগুলো আলফা হাইড্রোজেন প্রতিস্থাপিত হওয়ার পরে এই ফাইনাল প্রোডাক্টটা হয়। এবং এখানে মূল বিষয় হচ্ছে আলফা হাইড্রোজেন প্রতিস্থাপিত হচ্ছে কে দ্বারা? ক্লোরিন দ্বারা। এবং এখানে খুবই শক্তিশালী প্রভাবক ফসফরাস এসে কাজটা করছে বা বিক্রিয়াটা সমাধান করে থাকছে। এবং এই কোয়েশ্চেনটা আমাদের ভর্তি পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, বিভিন্ন পারস্পরিক রূপান্তরে কাজে আসবে, তাই এই রিঅ্যাকশনটা আমি আলাদা জোর দিয়ে গুরুত্ব দিয়ে দেখানোর চেষ্টা করেছি। আমরা এখন অ্যাসপিরিন, প্যারাসিটামল, ভেক্টর, সাবানের বিক্রিয়া, নাইলন 66 সাবানের বিক্রিয়া হবে, নাইলন 66 মেলাডোর মেলামিনের বিক্রিয়া দেখবো। তো আপনাদের জিনিসটা জন্য খুব গুরুত্বপূর্ণ বিষয়, তো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, বইয়ের ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ বলে আমি এটা অনেক গুরুত্ব দিয়ে দেখাচ্ছি। শিল্পক্ষেত্রে ফেনল যৌগ কি? ফেনলকে যদি আমি কার্বন ডাইঅক্সাইড ও সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা হচ্ছে একটা অ্যাসিডিক সাবস্টেন্স, এটা একটা বেসিক বা ক্ষারীয় সাবস্টেন্স, যেটা একটু মাথায় রাখতে হবে। সাথে উচ্চ চাপ, এবং আমি জানি যে আমাদের ইন্ডাস্ট্রিয়ালি সব বিক্রিয়ায় আমরা উচ্চ চাপ ব্যবহার করি, কারণ ম্যাস রিঅ্যাকশন করতে গেলে আমার উচ্চ চাপ দরকার, একসাথে অনেকগুলো তৈরি করতে গেলে। তখন আমার স্যালিসাইলিক অ্যাসিড উৎপন্ন হয়, এবং স্যালিসাইলিক অ্যাসিডকে ইথানয়িক অ্যানহাইড্রাস রিফ্লাক্স করলে অ্যাসিটাল স্যালিসাইলিক অ্যাসিড বা অ্যাসপিরিন উৎপন্ন হয়। তো এখন বিক্রিয়াটা অনেক কঠিন লাগতেছে, আমি সহজ ভাষায় করে দিই যে আমরা যখন আমার ফিনল যেটা ছিল, ফিনলটাকে যদি আমি সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করাই, আমরা জানি এটা তখন তার অ্যাসিডিক বিহেভিয়ার করে, যেটা তার সোডিয়ামটা রিপ্লেস করে ফেলবে এই জায়গাটা এবং পানি তৈরি করবে। এবং এখান থেকে যেটা হবে সেটা হচ্ছে আমার সোডিয়াম ফিনেট তৈরি হবে এবং পানি তৈরি হবে, রাইট? এই যে সোডিয়াম ফিনেটটা তৈরি হলো সেটা আমি এখানে দেখতে পাচ্ছি, রাইট? এই সোডিয়াম ফিনেট কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করে কি তৈরি করছে? এই সোডিয়াম ফিনেট কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করে এই মধ্যবর্তী যৌগটা তৈরি করছে, যেটা থেকে আমি সহজেই অ্যাসিডের সাথে বিক্রিয়া করে সোডিয়ামকে রিপ্লেস করে স্যালিসাইলিক অ্যাসিডে উৎপন্ন করতে পারি। এবং এই স্যালিসাইলিক অ্যাসিডের সংকেতটা মাঝে মাঝে আমাদের ভর্তি পরীক্ষায় 2 মার্কসের জন্য আসতে পারে। 2 মার্কস ধরা যাক বুয়েটে বলা হলো যে স্যালিসাইলিক অ্যাসিডের সংকেত লিখো, কারণ স্যালিসাইলিক অ্যাসিড এমন একটা যৌগ যেটা আপনার বিভিন্ন ধরনের বিক্রিয়ায় কাজে আসে। তো যেহেতু কাজে আসে, ওইটাকে যখন আমি ইথানয়িক অ্যানহাইড্রাইড, ইথানয়িক অ্যাসিড যদি বলি, দুইটা ইথানয়িক অ্যাসিডকে যদি আমি পাশাপাশি নেই, COOH, আবারও পাশাপাশি COOHটাকে যদি এখানে লিখি COOH CH3, তার পানিটা চলে গেলে, মানে তার থেকে যদি আমি পানিটাকে নিয়ে যেতে পারি, যে H2O ওটাকে যদি নিয়ে যেতে পারি, তাহলে তার মধ্যে যে বাকি জিনিসটা থাকে তা হলো আসলে তার অ্যানহাইড্রাইড, যেটা আমরা এর আগেও দেখেছি, CH3CO। এটা একটু ক্লিয়ারলি লিখি, তাহলে হয়তো আপনারা একটু বুঝতে পারবেন। আমি একটু পরিষ্কার করে লেখার চেষ্টা করছি। মানে এটা অ্যানহাইড্রাইডের আলোচনা আমি এর আগেও এই চ্যাপ্টারে করেছি, তাও আমি আপনাদের বোঝার সুবিধার্থে আবার করছি। আপনার এখানে যে দেখতে পাচ্ছেন CH3COOH, এবং এখানে একই সাথে পাশাপাশি লিখছি দুটাকে, এমন না যে স্ট্রাকচারালি সবকিছু মনে রাখতে হবে তা না। CH3, এবং এখানে এই পানিটা বের হয়ে যায়, রাইট? এই পানিটা যেহেতু বের হয়ে যায়, তার মানে আমার CH3O আছে দুটা, এখানে একটা CH3CO, এখানে একটা CH3CO, তাদের মধ্যে লিঙ্কার থাকবে, এটা তো চলে যাবে, তাদের মধ্যে লিঙ্কার থাকবে অক্সিজেন, সেটাই আমরা দেখতে পাচ্ছি। অ্যানহাইড্রাইডের CH3CO দুইটা থাকে এবং অক্সিজেন থাকে, তাকে একটা ক্ষারীয় মাধ্যমে রিফ্লাক্স, মানে এটা হচ্ছে নতুন করে তৈরি করা, মানে রিফ্লাক্স মানে তাকে এটা একটা পিউরিফাইড ভার্সন। আমরা যখন ফাইনাল প্রোডাক্টে আসতে চাই, তখন আমি যখন তাকে কোনো কিছু বিশেষ একটা ডিজায়ার্ড উৎপাদ যাকে চাই, তাকে যদি একটা বিশেষ মাধ্যমে আমি তাকে বের করে আনতে চাই, এটাকে আমরা নর্মালি ইন্ডাস্ট্রিয়াল রিফ্লাক্স বলে থাকি। এবং ওখান থেকে আমি আলটিমেটলি অ্যাসপিরিন পাচ্ছি, এবং এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, COOH3 এবং COOH। এবং এই যে যৌগটা পাচ্ছি, যে অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড, যাকে আমরা বলছি অ্যাসপিরিন।
তো এই জিনিসটা আমাদের পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ বিধায় অ্যাসপিরিনের প্রস্তুতি প্রায় সময় পরীক্ষায় আসে। অ্যাসপিরিন আমরা প্রায় সময় হার্ট পেশেন্টকে দেই, তাদের হার্ট পেশেন্টটা যাতে হার্ট অ্যাটাক হলে তারা তাদের ওই যে আপনার ব্লাড ভেসেলকে ডাইলেট করতে বা আরো একটু ব্লাড থিনার বলে অনেক সময় করতে সাহায্য করে। এবং অন্য অনেক ক্ষেত্রে এটাকে আমরা জ্বরের জন্য ব্যবহার করি, তবুও অ্যাসপিরিনকে আজকাল আমরা জ্বরের জন্য খুব একটা ব্যবহার করি না, প্যারাসিটামল থেকে প্রেফার করি। কিন্তু অ্যাসপিরিন অনেক আগে থেকে আমরা নানা ধরনের রোগ ব্যাধি মানে মোকাবেলা করার জন্য ব্যবহার করে আসছি। সো এটা খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট একটা ইন্ডাস্ট্রিয়াল। তবে এই বিষয়ে একটা জিনিস খুব ক্লিয়ার করে রাখা দরকার। ক্লিয়ার কেন করে রাখা দরকার সেটা বলছি, কারণ এখানে অনেক কিছু আছে। আমি এখানে একটু করে ক্লিয়ারলি বলে নিই, সেটা একটু ক্লিয়ারলি বলে নিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। এখানে একটা কনফিউশনের জায়গা থাকে অনেকের, স্ট্রাকচারটা তো মুছে দেওয়ার জন্য স্ট্রাকচারটা মুছে দিয়ে আমি একটু ক্লিয়ারলি বোঝানোর চেষ্টা করি। ক্লিয়ারলি বোঝানোর জায়গাটা কোন জায়গায়, সেটা হচ্ছে স্ট্রাকচারটা একটু বুঝতে হবে। এখানে কিন্তু পারঅক্সাইড নাই অনেকে যেটা মনে করে। সো এখানে স্ট্রাকচারটা দেখে একটু অ্যাম্বিগুয়াস বা বুঝতে সমস্যা হতে পারে। সিও আসলে বন্ধনটা আসলে কার্বনের সাথে আছে, রাইট? সো এখানে অনেকে বলতে পারবে যদি অক্সিজেনের সাথে আবার কার্বনটা কি হলো এটা, রাইট? সো আগের বন্ধনটাই আছে, জাস্ট ওখানে অক্সিজেনের সাথে বিক্রিয়াটা আছে, আর আমার COOH তো আছে, রাইট? এবং এই বিশেষ যৌগটা হচ্ছে অ্যাসপিরিন, বা এটার কেমিক্যাল নেমটা হচ্ছে অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড। নাম কি? এটার নাম হচ্ছে অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড। অ্যাসিটাইল গ্রুপের সাথে আছে এবং একই সাথে সেটা স্যালিসাইলিক অ্যাসিড যেটা ছিল ওইটা একটা রিপ্লেস ভার্সন, যে আমার স্যালিসাইলিক অ্যাসিডের হাইড্রোজেন রিপ্লেস হয়ে গেছে অ্যাসিটাইল গ্রুপ দ্বারা, তাই একে বলা হয়ে থাকে অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড। এবং এর ট্রেড নাম এটা হলো, এই অ্যাসপিরিনটাকে বলা হয় তার ট্রেড নেম বা ব্যবসায়িক নাম হলো অ্যাসপিরিন। তো আশা করি আপনাদের কোনো প্রকার সমস্যা হবে না এটা বোঝার জন্য। তো আমি তো বলেছিলাম যে আমাদের জ্বরের যদি মোটামুটি একটা ওষুধ যদি হয় অ্যাসপিরিন, মানে আগেকার দিনে ব্যবহার করা হতো, তাহলে প্যারাসিটামল কি? প্যারাসিটামল হচ্ছে আমাদের কিছু হলেই বলি দুইটা প্যারাসিটামল 2 বেলা, রাইট? একটা অ্যাডও আছে। তো প্যারাসিটামল হচ্ছে বলতে প্যারানাইট ছিল, প্যারাসিটামল খা। যাই হোক, ব্যাপারটা থেকে বের হয়ে এসে বলি, প্যারাসিটামল হচ্ছে আমাদের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট যে ওষুধ আমরা সবসময় খেয়ে আসছি, আমাদের কেউ নেই যে খাই না। সো এটা বানাই কেমনে? আমার অ্যামিনোফেনল মানে ফেনল মূলক যেটা আছে তার একদম প্যারা পজিশনে, ফেনল মূলক যে আছে তার একদম প্যারা পজিশনে যদি আমি অ্যানহাইড্রাইড যুক্ত করি, কি যুক্ত করব? অ্যানহাইড্রাইড যুক্ত করব। অ্যানহাইড্রাইড যুক্ত করার পরে তার অ্যাসাইলেশন। সো বেসিক্যালি এই জায়গাটাই হচ্ছে পার্থক্য, মানে আমার অ্যামিনোফেনল যেটা ছিল, অ্যামিনোফেনলের এই জায়গায় গিয়ে আমার পার্থক্যটা হয়, আমার এই NH2 একটা হাইড্রোজেন সরে যায়, সেখানে গিয়ে আমার অ্যানহাইড্রাইডের অ্যাসাইল মূলকটা গিয়ে যুক্ত হয়। মানে আমি যদি দেখি এখানে সেটা যেভাবে কাজ করে, এখানে তার একটা হাইড্রোজেন সরে যায় এবং ওই জায়গায় একটা অ্যাসাইল মূলক গিয়ে যুক্ত হয়, রাইট? সো এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ, যে এখানে আসলে দেখে অনেকে মনে করতে পারে যে আসলে অক্সিজেন দিয়ে যুক্ত না, এটা কার্বন দিয়ে যুক্ত। এটা হচ্ছে বিষয়টা বোঝার উচিত। এবং আমার অ্যাসিড উৎপন্ন হচ্ছে। আমার আগের স্লাইডে যদি দেখি তাহলে মানে এটা দেখে একটু হাসি পাইতেছে, যাই হোক, আগেও কিন্তু আলটিমেটলি আমার শেষে কিন্তু সাইড বা বাই প্রোডাক্ট কিন্তু আমার অ্যাসিডিক অ্যাসিড। এবং আমার যদি প্যারাসিটামল বানাতে চাই, প্যারাসিটামল বানাতে গেলেও কিন্তু বাই প্রোডাক্ট অ্যাসিডিক অ্যাসিড, মানে দুই ক্ষেত্রে কিন্তু অনেকটা ভিনেগারের মতো কিছুটা তৈরি হচ্ছে। এগুলি ভিনেগার না, বাট মনে রাখার জন্য আমরা বললাম যে আমি জ্বরের ওষুধ বানাতে গেলে বারবারই সিরকা তৈরি হচ্ছে, মানে সিরকা তো খালি 6 to 10% থাকলেই বলবো, বাট আমি জাস্ট মনে রাখার জন্য ব্যাপারটা এভাবে বললাম। কিন্তু প্রশ্ন হতে পারে যে এই যে ফেনল নিয়ে তো কাজ করছি আর স্যালিসাইলিক অ্যাসিড নিয়ে তো কাজ করছি, ফেনল থেকে আমি স্যালিসাইলিক অ্যাসিড কিভাবে তৈরি করতে পারি, একটা প্রশ্ন থাকে, রাইট? সো দেরি না করে আমরা পরের নোটে চলে যাই।
কিভাবে ফেনল থেকে স্যালিসাইলিক অ্যাসিড উৎপন্ন করবে। হ্যাঁ, উচ্চারণটা করতে আমার নিজেরই কষ্ট হয়, স্যালিসাইলিক অ্যাসিড। সো প্রথমে খুবই সহজ, ফেনলকে আমি ক্ষারের দলা দিব। ক্ষারের দলা দেওয়ার পর সে ও না করে চিৎকার করে উঠবে, মানে সে চিৎকার করে উঠবে, ও মাই গড এত কান্না করতেছে, সে ও না করে চিৎকার করে উঠবে। তো ফেনলকে যখন আমি ক্ষারের দলা দিলাম তখন সে ও না করে চিৎকার করে উঠলো। কিন্তু তাকে একটু ঠান্ডা করতে আমরা তো জানি যে আমাদের যে ফায়ার রিপেলেন্ট গুলো থাকে, কাউকে ঠান্ডা করতে আগুন লাগলে তাকে আমি ফায়ার রিপেলেন্ট দিই, কার্বন ডাইঅক্সাইড, রাইট, ড্রাই আইস। তো তাই কার্বন ডাইঅক্সাইড দিলে সেখানে যেটা ঘটে সেটা হচ্ছে এখানে আমার সোডিয়ামটা এখানে চলে আসে COO আকারে, এবং আমার এখানে আলটিমেটলি ফেনলটা উৎপন্ন হয়। এবং পরে এটাকে রিফ্লাক্স যদি করি পানি আর HCl সাহায্যে একটা অ্যাসিডিক এনভায়রনমেন্টে হাইড্রোলাইসিস করি, তখন আমার যেটা তৈরি হচ্ছে, তখন আমরা আলটিমেটলি স্যালিসাইলিক অ্যাসিড উৎপন্ন হচ্ছে। তাহলে আমরা যদি পুরো জায়গাকে একটু করে বোঝানোর চেষ্টা করি, তাহলে ফেনলকে আমি যদি ক্ষারের দলা দেই, সে ও না করে চিৎকার করে উঠলো, এবং তাকে ঠান্ডা করতে আমি একটু ফায়ার রিপেলেন্টের মধ্যে কার্বন ডাইঅক্সাইড দিলাম, সে এখনো পুরোপুরি ঠান্ডা হয়নি, তবে ওকে পানি দিয়ে, অ্যাসিডিক এনভায়রনমেন্টে পানি দিয়ে তাকে আমি আমার ফাইনাল প্রোডাক্ট স্যালিসাইলিক অ্যাসিড উৎপন্ন করলাম। এটা খুবই সিম্পল একটা বিষয়, এবং আশা করি আপনারা এই বিষয়টা খুবই সহজে আত্মস্থ করতে পারছেন। তো এরপর আমরা এভাবে স্যালিসাইলিক অ্যাসিড তৈরির যে প্রক্রিয়া নিয়ে যেভাবে কাজ করে থাকি না কেন, আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে যে এই যৌগটা কি সেটা চিনতে পারা। ফেনল এবং তার সাথে একটা COOH জৈব অ্যাসিডের মূলক যুক্ত হলেই আমার কিন্তু স্যালিসাইলিক অ্যাসিডটা হচ্ছে। এটা আমার জন্য ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, অনেক বিক্রিয়ার জন্যই লাগে, তার জন্য আমি এটা এতটা জোর দিয়ে পড়ানোর চেষ্টা করেছি। তো দেরি না করে আমরা এখন অ্যানিলিন থেকে অর্থো ও প্যারানাইট্রো অ্যানিলিন তৈরির রাসায়নিক সমীকরণ দাও, একটা কুইজ আপনাদের জন্য। এটা আপনারা কিভাবে করতে পারেন সেটা একটু চিন্তা ভাবনা করেন, পজ দিয়ে চিন্তা করেন। তো আপনারা চিন্তা করছেন, এখন আপনাদের সব সমস্যার সমাধান দেওয়ার জন্য আমি শুরু করছি। আপনারা এটা কেয়ারফুলি লেখার চেষ্টা করেন। আমরা যদি একদম, আচ্ছা আমি এবার কালিটা একটু চেঞ্জ করি, কালার চেঞ্জ করলে হয়তো একটু মানে আপনার ভিজুয়ালাইজেশন এটা ডিফারেন্ট কিছু আনতে যাচ্ছি আর কি। সো আপনাদেরকে এখন কথা হচ্ছে একটু বোঝানোর চেষ্টা করি, সেটা হচ্ছে অর্থো আর প্যারানাইট্রো অ্যানিলিন যদি বানাতেই হয় আমার, যে কাহিনীটা কি করতে পারি, কাহিনী কোন দিকে যাবে বা কিভাবে কি করতে পারি। তো আমরা প্রথম কথা হচ্ছে অ্যানিলিন হচ্ছে আমার, এটা হচ্ছে আমার আদি যৌগ, আদি বিশুদ্ধ যৌগ হচ্ছে অ্যানিলিন। আমার হচ্ছে অ্যানিলিন থেকে আমার দরকার, এটা দেওয়া আছে, এটা আমার দরকার হচ্ছে এই অ্যানিলিন থেকে আমার অর্থো আর প্যারা পজিশনে আমার নাইট্রোমূলকটার বসানো দরকার, রাইট? মানে অর্থটা দরকার এবং একই সাথে আমার প্যারা পজিশনে আলাদা আলাদা দুটো যৌগ দরকার। মানে এখন আমার এটা অর্থ পজিশনেও দরকার, আবার প্যারা পজিশনেও দরকার। কিন্তু অ্যামিন এত বেশি সক্রিয়তামূলক, তাকে দিয়ে যদি আপনি ডিরেক্ট নাইট্রেশন করেন তাহলে দুইটাতে একসাথে হবে। মানে আপনি কেবল পিওরলি অর্থ বা কেবল পিওরলি প্যারা পাবেন না। তাহলে কি করা যেতে পারে? হ্যাঁ, আমরা কেমিক্যাল মাস্কিং দিয়ে কাজটা করব। তো কেমিক্যাল মাস্কিং আমরা কিভাবে করে? মাস্ক মানে কি? মাস্ক মানে মুখোশ পরে দেওয়া, যাতে সেখানে আমাদের একটা জিনিস তৈরি হয়। কেন মাস্ক করবো সেটা বলি। মাস্ক দেওয়ার জন্য এখানে আমার সব রোগের ঔষধ টাইপের আমরা অ্যানহাইড্রাইড এবং অ্যাসিডের মিশ্রণ দিব। অ্যাসিডটা এখানে একটা অ্যাসিডিক এনভায়রনমেন্ট তৈরি করবে এবং সেটা জৈব অ্যাসিড। এইখানে অ্যানহাইড্রাইডটা আমাদের আগের বিক্রিয়ার মতো এখানে হাইড্রোজেনকে সরায় সে অ্যাসাইল মূলকটাকে সে প্রতিস্থাপন করবে। একদম সিম্পল হয়ে গেল, রাইট? এবং এখান থেকে আপনি যদি এখানের মধ্যে করতে চান তাহলে এটার কে যদি আপনি এবার নাইট্রেশন করেন, গাঢ় HNO3 আর গাঢ় H2SO4 দিয়ে যদি করেন, তাহলে দেখেন এইখানে আমার একটা ইন্টারেস্টিং জিনিস ঘটছে। এটা কিন্তু একটা মাস্ক হিসেবে কাজ করে, মানে যেটা হচ্ছে একটা স্টেরিক হিন্ড্রেন্স বা স্থানিক বাধা দিবে। স্থানিক বাধা দেওয়ার ফলে যেটা ঘটবে, একই সাথে দুইটা সাথে যুক্ত হতে দিবে না, যার ফলে হচ্ছে আমার এখানে একটা
অর্থ হবে এবং একই সাথে আরেকটা প্যারা হবে, রাইট? তো একটা অর্থ তৈরি হলো এবং আরেকটা প্যারা তৈরি হলো, রাইট? এখন তো আমি প্যারাই পড়ে গেলাম, এখন তো উপরে এই মাছটাকে সরাতে হবে। হ্যাঁ, কাটা দিয়ে যেমন কাটা তোলা, আমি অ্যাসিড দিয়ে যেমন মাছটা যুক্ত করছি, একইভাবে এই দুইটা থেকে বা এই দুইটা যৌগ থেকে আমি যদি আবারও অ্যাসিড হাইড্রোলাইসিস করি, বা এটা হচ্ছে H+H2O, আমি যদি অ্যাসিড হাইড্রোলাইসিস করি, তাহলে হচ্ছে আমার যে ডিজায়ার্ড প্রোডাক্ট ছিল, সেই ডিজায়ার্ড প্রোডাক্ট আমরা খুব খুব সহজে পেয়ে যাব। এই ডিজায়ার্ড প্রোডাক্টটাই কিন্তু আমার আলটিমেটলি, যেটা এটা 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 এদিকে হবে, মুছে দিচ্ছি, মুছে দিলে ক্লিয়ার হয়ে যাবে। এই ডিজায়ার্ড প্রোডাক্টটা কিন্তু আমরা এতক্ষণ পর্যন্ত আমরা চেয়েছি, এবং এটাই হচ্ছে আমার যা দরকার ছিল সেটাই, এবং এটাই হচ্ছে আমার এই প্রশ্নের সমাধান। এবং এই ধরনের প্রশ্ন আপনার বুয়েট ভর্তি পরীক্ষা, কুয়েট, রুয়েট, চুয়েট যে কোনো ভর্তি পরীক্ষার জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। সো এখন দেরি না করে আমরা প্রবলেম সলভিং কিছুতে চলে যাই, সেটা হচ্ছে ডেটলের সংকেত লিখতে বলে। ডেটল আমরা সবসময় ব্যবহার করি ডিসইনফেক্টেন্ট হিসেবে, সেটা হচ্ছে খুবই পপুলার একটা ডিসইনফেক্টেন্ট, রাইট? তো ডেটল আসলে কি? ডেটল আর স্যাভলন কিন্তু একই না, স্যাভলন এর মিক্সচার কিন্তু আলাদা। আমরা অনেক সময় মনে করি যে ডেটল একটা ট্রেড মানে ইয়ার মতো, যেমন আমরা অনেক সময় বলে না লাইফ বয়, লাইফ বয়তে কোনো কেমিক্যাল না, লাইফ বয় একটা সাবান, একটা ব্র্যান্ড নেম হচ্ছে লাইফ বয়, বাট ডেটল এটার নির্দিষ্টভাবে ওই কোম্পানির একটা জিনিস, এবং এটা হচ্ছে PCMX, এটাকেই ডেটল বলা হয়। এবং PCMX এর ফুল ফর্ম হচ্ছে প্যারাক্লোরোমেটাজাইলিনল। তো সংকেতটা দেখলে আমরা কেমনে বুঝবো প্যারাক্লোরোমেটাজাইলিনল? কথা হচ্ছে আমরা জাইলিন কবে বুঝবো? জাইলিন তো আসছে, এবং জাইলিন থেকে অল আসলো, এবং তার OH মূলকে প্যারা পজিশনে ক্লোরো আছে, তাই হচ্ছে প্যারা ক্লোরো, এটার নামটা হচ্ছে প্যারা ক্লোরো মেটাজাইলিনল, মানে P ফর প্যারা, C ফর ক্লোরো, M ফর মেটা, X ফর জাইলিনল। তো এটা হলো আমার প্যারা ক্লোরো মেটাজাইলিনল। সো আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার আমরা ফেনল থেকে নিচের কয়েকটি যৌগ গঠনের রাসায়নিক বিক্রিয়া লিখব। ফেনল থেকে অ্যানিসল, অ্যানিসল হচ্ছে মিথক্সিবেনজিন। তো মিথক্সিবেনজিন কি? যেটা মিথক্সি ইথারের মতো, ইথার, তো অবভিয়াসলি এটা মিথক্সিবেনজিন, তো এটাই হবে, রাইট? সো এটা কিভাবে তৈরি করতে পারবো আমরা দেখবো। এখন স্যালিসালডিহাইড, স্যালিসালডিহাইড কি? স্যালিসালিক অ্যাসিড যদি হয় COOH, OH COOH, তো স্যালিসালডিহাইড হবে OHCHO, রাইট? ওকে, ক্লোরোবেনজিন, এরপর আসে পিক্রিক অ্যাসিড। তো প্রত্যেকটাই আমরা দেখবো, দেখে আমরা এটাকে সলভ করার চেষ্টা করব। তো আমরা এর আগে ইথার তৈরি করতে গেলে, মানে যদি প্রথমে আমরা একদম সলিউশনটাকে ভুলে যাই, সলিউশন দেখছেন ভুলে যাই, আমরা আসল আশায় আসি যে ইথার তৈরি করার উপায় কি। আমি যদি ইথার তৈরি করতে চাই, তাহলে আমাকে সবচেয়ে, আমরা প্রথম বিক্রিয়ায় দেখাইছিলাম যে উইলিয়ামসন ইথার সিনথেসিস। বিক্রিয়াটার নাম কি? বিক্রিয়াটার নাম হচ্ছে উইলিয়ামসন ইথার সিনথেসিস। এই বিক্রিয়ার নাম যেহেতু উইলিয়ামসন ইথার সিনথেসিস, তাহলে আমরা বুঝতে পারতেছি যে ওইটা করার জন্য হচ্ছে RX যোগ RONA, মানে আমার একটা এরকম লবণ দরকার। সো আমার দেওয়া আছে কি? আমার দেওয়া আছে আগে থেকে আমার একদম প্রাইমারি কম্পাউন্ডটা কি? আমার প্রাইমারি কম্পাউন্ডটা হচ্ছে ফেনল, রাইট? আমার প্রাইমারি কম্পাউন্ডটা হচ্ছে ফেনল। আমার প্রাইমারি কম্পাউন্ড যেহেতু একটা ফেনল, তাহলে আমরা কি বলতে পারি? ওখান থেকে আমার হচ্ছে আলটিমেটলি মিথক্সিবেনজিন, মানে আমার এইখানে ফেনল যেটা ছিল, ফেনল থেকে আমার যেটা দরকার সেটা হচ্ছে আমার OCH3 দরকার। আমি এটাকে একটু মুছে নেই, মুছে নিলে একটু ক্লিয়ার হবে। ক্লিয়ার করে আমি এটাকে একটু সলভ করার ট্রাই করি, তাহলে আপনাদের জন্য বোঝাটা একটু ক্লিয়ারার হবে। সো এটা হলো আমার ফিনল, ফিনল থেকে আমরা মিথক্সিবেনজিন তৈরি করব। তো ফিনল থেকে মিথক্সিবেনজিন কিভাবে তৈরি করব? তার মানে আমার অবভিয়াসলি এটাকে সোডিয়ামে নিতে হবে, এবং তখন তাহলে ফিনল অ্যাসিডিক রিঅ্যাকশনের মধ্য দিয়ে এটা নিতে হবে, যার থেকে আমি হচ্ছে ফেনলকে আমরা জানি সোডিয়ামের কারেন্ট ডলা দিলে সে ও না করে চিৎকার করে ওঠে। এটাই ঘটে যে ফেনলকে আমি সোডিয়াম লবণে তৈরি করব, যাতে সেটা
উইলিয়ামসন ইথার সিনথেসিসের মতো আমি এখানের মধ্যে RX RON একটা অ্যালকাইল হ্যালাইড দিয়ে যেটা আমি একটা উইলিয়ামসন ইথার সিনথেসিস বিক্রিয়ার মাধ্যমে এটাকে তৈরি করতে পারি। কোন বিক্রিয়া? উইলিয়ামসন ইথার সিনথেসিস বিক্রিয়া। ওকে, সো এইটা হচ্ছে আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ বিধায়, এটা বোঝানোর চেষ্টা করব। এখন আমাকে যদি বলে ফেনল থেকে স্যালিসাইলডিহাইড তৈরি করতে, তাহলে আপনি কোন ধরনের বিক্রিয়া নেবেন? আপনারা পজ দিয়ে চিন্তা করেন, আমি এই ধরনের বিক্রিয়া আপনাদেরকে দেখিয়েছি, তবুও আপনারা পজ দিয়ে চিন্তা করেন এটা কিরকম কি হতে পারে। তো আমি লেকচার শুরুর দিকে একদিন বলছিলাম যে আমাদের রাইমার আমাদের নামধারী বিক্রিয়াগুলো প্রায় সময় কাজে আসবে। সো এখানে নামধারী বিক্রিয়া থেকে বুঝতে পারবো আমার রাইমার টাইমার রিঅ্যাকশন এখানে কাজে আসবে। কোন বিক্রিয়া? রাইমার টাইমার রিঅ্যাকশন। আমাদের নামধারী বিক্রিয়াগুলো আমাদের জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ, তাই আপনারা একটা খাতায় নামধারী বিক্রিয়া সবগুলো নোট করে রাখবেন। এটা হচ্ছে খুবই সিম্পল। এই মিক্সচারকে আমি যদি উত্তপ্ত করি 60°C তাপমাত্রায়, যে বিক্রিয়াটা হয় সেটা হলো রাইমার টাইমার বিক্রিয়া। এবং আমরা আগের প্রবলেমটাতে যাই যে কি করব, একটু ওয়েট করি, সরি। সো ফেনল থেকে ক্লোরোবার দেখাই। তো 3 নম্বরটা আছে ফেনল থেকে ক্লোরোবেনজিন। সো ফেনল থেকে ক্লোরোবেনজিনটা খুবই সহজ। ফেনলকে আমি জিঙ্কের চূর্ণ ঢেলে দিলেই এখান থেকে কি হয়? বেনজিন হয়। বেনজিনকে আমি যদি লোহার ডান্ডা দিয়ে ক্লোরিনেশন করি, তাহলে এখান থেকে খুবই সহজে আমার ক্লোরোবেনজিন তৈরি হয়ে যাচ্ছে, রাইট? তো যেটা আমরা বুঝতে পারতেছি এখান থেকে ক্লোরোবেনজিন তৈরি হতে পারতেছি, তো আমার জাস্ট ফেনল থেকে বেনজিনে নিতে হবে। সো এটাকে যদি আমি এখন ক্লোরিনের সাথে বিক্রিয়া করি, এটা ক্লোরোবেনজিন হচ্ছে। আমি এটাকে একটু পরিষ্কার করে লেখার চেষ্টা করি, তাহলে হচ্ছে আপনারা বুঝতে পারবেন। পরিষ্কার করে লিখি, আমার হাতে লেখা যথেষ্ট জঘন্য। প্রেসক্রিপশন দিলে যদি ডাক্তার হতো তাহলে রোগী মারা যেত, মারা যেত। তাই ডাক্তার হয় নাই, ডাক্তারের যে চান্স পেয়ে ডাক্তার হয় নাই যাতে মানুষ বাঁচাতে পারি। যাই হোক, জোকস অ্যাসাইড, আমি সেটা ক্লিয়ারলি লেখার চেষ্টা করি। দেখেন, এটা হচ্ছে ফেনল। ফেনলকে রিং ঢেলে দিলেই কি তৈরি হবে? আমার বেনজিন তৈরি হবে। বেনজিনকে ক্লোরিন আর লোহার ডান্ডা, এটা হচ্ছে ক্যাটালিস্ট, দিলে আমার যেটা তৈরি হবে সেটা হচ্ছে আমার ক্লোরোবেনজিন তৈরি হবে, বা ক্লোরিনেশন দিয়েও করতে পারি, বাট এটা একটা খুবই সহজ প্রক্রিয়া। শেষের দিকে যেটা ছিল ওইটা আমরা এখন দেখব। শেষের দিকে কি করব? পিক্রিক অ্যাসিড, মানে 3টা নাইট্রেট মূলক হবে। সো খুব ভালো নাইট্রেশন করলেই হয়ে যায়, দ্যাটস ইট। আমি সালফিউরিক অ্যাসিড মিক্সচারের মধ্যে যদি খুব ভালো লেভেলে নাইট্রেশন করি, তাহলে আমার এখানে পিক্রিক অ্যাসিড হয়ে যাবে। পিক্রিক অ্যাসিড হয়ে যাবে, এবং এটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। তো ফেনল থেকে পিক্রিক অ্যাসিড বিভিন্ন রাসায়নিক বিস্ফোরক তো বিভিন্ন জায়গায় বানাতে কাজে লাগে, সেই বিধায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আশা করি আপনাদের এই বিষয়টা ক্লিয়ার হয়েছে। এরপর হচ্ছে বুয়েটের প্রশ্ন যে আমরা চাইলে এই প্রোপাইল অ্যালকোহল থেকে সামথিং পাবো, এই সামথিং থেকে একটা অ্যাসিড পাবো, অ্যাসিড থেকে সামথিং, তো নিশ্চয়ই মাঝখানেটা নিশ্চয়ই কি হবে? একটা অ্যালডিহাইড হবে, রাইট? সো 1 ডিগ্রি অ্যালকোহলটা জয়েন করবে অ্যালডিহাইড পাই, তারপর ওখান থেকে পাবো একটা অ্যাসিড। অ্যাসিড থেকে একটা ডি পাই, কিন্তু এটা পরে একটা পাই একটা অ্যামাইড পাচ্ছে। সো যৌগ এ কে সরাসরি সি তে পরিণত করতে গেলে কি করতে হবে? তীব্র জারক ব্যবহার করতে হবে। আপনার বইয়ের যেকোনো তীব্র জারক ব্যবহার করলে আপনি এটা পাবেন। যৌগ এ কে সরাসরি সি তে পরিণত যৌগ বি তৈরি হয়। যৌগ বি এর সংকেত লিখো, এটা অবভিয়াসলি অ্যালডিহাইড হবে, CH3 CH2 CHO। তো প্রথমটার উত্তরটা হবে এটা তীব্র জারক। আমার বইতে এবং আমার পড়ানোর সময় অনেকগুলো তীব্র জারকের লিস্ট দিচ্ছি, চেক করলেই হবে। সেকেন্ডটা হচ্ছে আমরা যদি CH3 CH2 CHO ব্যবহার করি তাহলে হবে। আর যৌগ সি অনাদ্র অবস্থায় PCl5 এর সাথে বিক্রিয়া করে যৌগ ডি তৈরি করতে পারে। সো কি হতে পারে? যৌগ সি অনাদ্র অবস্থায় PCl5 এর সাথে বিক্রিয়া করে, আমরা কি জানি অ্যাসিড যখন PCl5 এর সাথে বিক্রিয়া করে COCl POCl3 HCl এটা তৈরি করে, রাইট? সো আলটিমেটলি ওই যে আমরা যখন জৈব অ্যাসিডে বিক্রিয়া দেখছি তখন সেটার OH মূলকের বিক্রিয়া থেকে CH3 CH2 COCl এটা তৈরি করে, এবং আলটিমেটলি এটা হচ্ছে আমার একটা অ্যাসিড জাতক, এবং এটা হচ্ছে বিক্রিয়ার সমীকরণ। সো আলটিমেটলি এটা করার জন্য যেটা করা যায় সেটা হচ্ছে জাস্ট লিখলেই হয়ে যেতে পারে যে ডি তৈরি করা যেতে পারে বিক্রিয়ার সমীকরণ লিখো। তো এটা হচ্ছে আমরা অ্যাসিড জাতক থেকে আসছে, অ্যাসিড ডেরিভেটিভ বা জাতক থেকে আসছে, ওটা পড়লে আপনারা এটা ক্লিয়ারলি বুঝতে পারবেন।
তো আশা করি আপনাদের কোনো প্রবলেম। সো এরপর হচ্ছে আমরা কিছু অ্যাডিপিক অ্যাসিড আর হেক্সামিথিলিন ডাইমিন। অ্যাডিপিক অ্যাসিড কেন বলি, এখানে তার কার্বন আছে কয়টা, 2টা 4 5টা 6টা, এটাও 6 কার্বন, এটাও 6 কার্বন। তারপর একটা মনোমার তৈরি করে, কারণ এখান থেকে তাদের পানিটা বেরিয়ে যাচ্ছে। এটা কনডেনসেশন পলিমার, কনডেনসেশন ডাইমার, এটা কনডেনসেশন, কারণ এখান থেকে এটা পানি মুক্ত হচ্ছে। কার্বন ডাইঅক্সাইড পানি মুক্ত হলে তাকে আমরা বলি কনডেনসেশন। সো এইটাকে আমি যদি একটা পলিমারকরণ করি, এটাকে বলা হয় নাইলন 6,6, কারণ এখানে এটা 6টা কার্বন মিলে দুটো যৌগ তৈরি করছে, যেটা হচ্ছে আলটিমেটলি এটাকে বলা হয় নাইলন 6,6 যৌগ। এই ফাইবারটা আমাদের অনেক সময় কাজে আসে, বিধায় এটা আপনাদেরকে পড়ানোর প্রয়োজন বোধ করছে। সো এরপর হচ্ছে পলিয়েস্টার তৈরি বিক্রিয়া। টেরিকচালিক অ্যাসিডের সংকেতটা একটু জটিল। আমরা এখানের মধ্যে অ্যাসিড দুই দিক থেকে আছে, মানে আপনার যে জৈব অ্যাসিড ফেনল চিপাই পড়ে দুই দিক থেকে তার অ্যাসিডের কাহিনী আছে। এবং ইথিলিন গ্লাইকল মানে হচ্ছে আমার দুই দিকেই আমার OH এর চিপা বা OH এর কাহিনী আছে। তো এটাকে যদি আপনি অ্যাসিডের সাথে বিক্রিয়া করেন তাহলে যেটা ঘটে, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে কনডেনসেশন হবে, তাহলে এই OH আর এখান থেকে একটা হাইড্রোজেন চলে যাবে, রাইট? তাহলে আপনি দেখতে পাচ্ছেন তার মানে এটা পানি চলে যাবে। তার মানে আমার শুরুটা হচ্ছে এখান থেকে, আপনি দেখতে পাচ্ছেন CO যেহেতু এখান থেকে আবারও কনডেনসেশন হচ্ছে, মানে আপনি একটাকে দেখালেই হয়, আমি এই যে 2,9-1C, এবং এরপর ওখান থেকে যেটা হচ্ছে, যেহেতু এখান থেকেও আমি পানি মুক্ত করে দেখাতে পারি, কিন্তু এখান থেকে পানি মুক্ত করাটা দেখাচ্ছি না, ডিরেক্ট এটা এটার সাথে বিক্রিয়া করে CH2 আর O মিলে যা বাকি থাকছে তা আলটিমেটলি আসলে যতটা আছে এখানে অণু টোটাল, এটা যদি এখানে 10টা থাকে, এখানে যদি 10টা 20টা থাকে, 10টা অণু বা 10টা অণু 20টা অণু, তাহলে আমার পানির পরিমাণ হবে 19টা অণু। কারণ আলটিমেটলি এটা একটা কমপ্লেক্স ব্যালেন্সিং রিঅ্যাকশন। এতটাও কমপ্লেক্স ব্যালেন্সিং রিঅ্যাকশন আপনাদের এইচএসসি সিলেবাসে নাই বিধায় আমি এটার ডিটেইল গেলাম না, বাট আপনাদের মোটামুটি ভাবে এটাও একটা কনডেনসেশন পলিমার। তো এই বিষয়টা বোঝা গুরুত্বপূর্ণ বিধায় আপনাকে দেখানোর চেষ্টা করছি। তো সবাইকে ধন্যবাদ এখন পর্যন্ত থাকার জন্য। আমাদের লেকচার এতটুকুই, যত খুব খুব গুরুত্বপূর্ণ। বুয়েট পরীক্ষায় এখান থেকে 10 নম্বর আসবে, কুয়েট ভর্তি পরীক্ষায় 3 থেকে 5 নম্বর, রুয়েট পরীক্ষায় জানি না কতটুকু আসে, 5 নম্বর আসে, আইআইটি তে এখান থেকে 2টা এমসিকিউ আসে, চুয়েটে 5 নম্বরের মতো প্রশ্ন আসে। তো এইটা যদি ক্লিয়ার থাকে আপনাদের অনেক কনসেপ্ট ক্লিয়ার হবে। তো আশা করি আপনাদের কোনো সমস্যা হবে না। আপনাদের সবার জন্য শুভকামনা। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, 10 মিনিটস সঙ্গে থাকুন এবং এই লেকচারটা ফলো করে যদি আপনারা লাভবান হয়ে থাকেন, সেটাই হচ্ছে আমাদের সার্থকতা। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং এই চ্যাপ্টারের কনসেপ্টগুলো ভালো মতো আয়ত্ত করতে পারবেন।